স্ট্যান্ডার্ডে যেভাবে আছে সেভাবেই বলা আছে। এটা কি বি হবে ভাইয়া? এটার উত্তর বি। এটা আর আমরা ব্যাখ্যায় বি। যাচ্ছি না, কারণ এখানে ব্যাখ্যা করার কিছু নাই। এটা স্ট্যান্ডার্ডে যেভাবে সিকোয়েন্সটা বলা হয়েছে ঠিক সিকোয়েন্সটা এখানে তুলে ধরছে। হুম। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এই সিকোয়েন্সটা একবারে মুখস্থ করে ফেলবেন। 12 নম্বর দেখেন, দ্য ইনস্টিটিউশন মে ডিল ইন ডকুমেন্টারি ক্রেডিটস ইফ সাচ ক্রেডিটস। কোন সিচুয়েশনে ইসলামিক ব্যাংক এলসি খুলতে পারে? ভাইয়া বি বললেন না? 211। জি জি জি, এইটা আপনার স্ট্যান্ডার্ডে মিলাই নেবেন, হুবহু স্ট্যান্ডার্ড হ্যাঁ, থেকে দেওয়া। তো এখানে বি অন্য তো কিছু হবে বাংলাদেশ না। এক্সপ্রেস। 212 নম্বর দেখেন কোনটা হবে। কারো কনফিউশন থাকলে বলে যাবেন। কনফিউশন আছে তাহলে আমরা কনফিউশন নিয়ে কথা বলবো। হ্যাঁ। দেখেন 12 নম্বরটা কোনটা হবে একটু পড়েন। ডি হতে পারে। ডি হইতে পারে। জি। শরিয়া প্রহিবিটেড পণ্যে কি এলসি খোলা যায়? এ তো হবে না, হ্যাঁ সরি, সি হবে। ও সরি তাহলে ও এটার উত্তর হচ্ছে সি। হ্যাঁ, সি নাম্বার কারেক্ট। যদি সি সি। ইন্টারেস্ট না থাকে, শরিয়া প্রহিবিটেড কোনো আইটেম না থাকে, সেই ক্ষেত্রে এলসি খোলা যায়। 13 নম্বর দেখেন, ডিলিং ইন ডকুমেন্টারি ক্রেডিট ইনক্লুডস এজেন্সি ফর প্রোভাইডিং প্রসিডিউরাল সার্ভিসেস। এটাও স্ট্যান্ডার্ডে যেভাবে আছে সেভাবে দেওয়া হয়েছে। প্রসিডিউরাল অ্যাসপেক্টের জন্য ব্যাংক এজেন্ট হিসাবে এলসি খুলতে পারে। তো এখানে এজেন্ট হিসাবে প্রসিডিউরাল কাজের পাশাপাশি ব্যাংক আরেকটা কোন দায়িত্ব পালন করেন সেই বিষয়টা জানতে চেয়েছে। গ্যারান্টর। কার পক্ষে গ্যারান্টি দেয়? এক্সপোর্টারের। ইম্পোর্টার হচ্ছে। ইম্পোর্টার। ইম্পোর্টারের ইম্পোর্টার। পক্ষে গ্যারান্টি দেয়। তাহলে এ এটার উত্তর হবে। হচ্ছে এ। এইবার দেখেন 14 নাম্বার, ডিউরিং উইচ দ্য ব্যাংক ইস্যুস সেন্ডস দ্য ডকুমেন্টারি ক্রেডিট লেটার অফ ক্রেডিট টু দ্য এক্সপোর্টার গ্যারান্টি সেলার ভাই। ডিরেক্টলি, ডিরেক্টলি অর থ্রু অ্যান ইন্টারমিডিয়ারি ব্যাংক। এটা আসলে একটা স্টেজে, মানে প্রত্যেকটা স্টেজে ব্যাংকের কিছু কাজ আছে। তো এখানে একটা কাজের কথা বলা হয়েছে যে একটা কোন স্টেজে ব্যাংক এলসি ইস্যু করে এবং এলসিটা সেলারের কাছে পাঠায় দেয়। জাস্ট খালি স্টেজগুলো এখানে বলা আছে, কোন স্টেজে হবে এটা ব্যাখ্যার কিছু নাই। দেন এখানে ক্লিয়ারলি বলা আছে, ইস্যুইং ক্রেডিট এন্ড নোটিফাইং দ্য সেলার, এই স্টেজে এই কাজটা করতে হয়। সি। সি নাম্বার। 215 দেখেন, ইফ দ্য ক্রেডিট এক্সপায়ার্স বিফোর দ্য সাবমিশন অফ দ্য ডকুমেন্টস, দ্য সেলার হ্যাজ দ্য রাইট টু ক্লেম পেমেন্ট ডিরেক্টলি ফ্রম দ্য বায়ার বিকজ। যদি নির্ধারিত সময়ের মধ্যে এক্সপোর্টার ডকুমেন্ট প্রেজেন্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে ব্যাংকের উপর থেকে অব্লিগেশনটা চলে যায়। বাট ওই সিচুয়েশনেও এক্সপোর্টার ইম্পোর্টারের কাছে পেমেন্ট ক্লেম করতে পারেন। কারণ কি? কোন কারণে পারেন? এ। এ হবে এ। দেখেন এটা এ নাম্বার, এটাও স্ট্যান্ডার্ডে হুবহু আছে, দেখে নিন। 16 নাম্বার দেখেন, দ্য সেলার ইজ পারমিটেড টু স্টিপুলেট ইন দ্য সেল কন্ট্রাক্ট দ্যাট পেমেন্ট বি মেড through documentary credit. Such a condition is valid and its performance is non-binding upon the buyer. True or false? দেখেন এখানে বলছে
Truth. ফলস। হ্যাঁ, ফলস হবে। ফলস। কেন ফলস হবে? নন বাইন্ডিং না তো বাইন্ডিং। হ্যাঁ, এলসি গুলি অলওয়েজ বাইন্ডিং, তার মানে ফলস। আর এখানে বলছে নন বাইরের বাইন্ডিং, জন্য বাইন্ডিং। সবার জন্যই বাইন্ডিং, এলসি কখনোই নন বাইন্ডিং হয় না। আচ্ছা, এইবার দেখেন হুইচ স্টেটমেন্ট ইজ ফলস, ভাইয়া নিচের এখানে কোন তো এলসি স্টেটমেন্টটা ভুল? এলসি বিষয় হ্যাঁ, ডকুমেন্টারি ক্রেডিট মানে কি? সাথে রিলেটেড। ডকুমেন্টারি ক্রেডিট মানে কি? এটা এটা এলসি দেন ডকুমেন্টারি ক্রেডিট মানে হচ্ছে এলসি, তো ডকুমেন্টারি ক্রেডিট অলওয়েজ বাইন্ডিং। এবার আসেন 17 নম্বর, হুইচ স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা মিথ্যা? নিচের স্টেটমেন্ট গুলো একটু পড়েন। সব করেই তো কমে গেছে। All of them. এ এ কোনটা হবে বলেন? এ এ এ ফর আমেরিকা। বলছে এখানে কোনটা মিথ্যা। দেন গ্যারান্টি দেওয়ার বিপরীতে কোনো কমিশন নেওয়া যায় না, কিন্তু এখানে বলছে নেওয়া যায়, তার মানে এটা হ্যাঁ, মিথ্যা। মিথ্যা। 2 নাম্বার হচ্ছে ডিউরেশন অফ দ্য ক্রেডিট ইজ নট কনসিডার্ড ইন ডিটারমাইনিং দ্য কমিশন, কমিশন ডিটারমাইন করার সময় কত দিনের জন্য ক্রেডিটটা এই এলসিটা খোলা হচ্ছে এটা কনসিডারেশনে নেওয়া হয় না। এটা কি মিথ্যা হয়? এটা মনে হয় সত্য, এটা মিথ্যা না। তারপরে দেখেন ওপেনিং অফ ডকুমেন্টারি ক্রেডিট শুড নট প্রিসিড দ্য কনক্লুশন অফ সেল কন্ট্রাক্ট, তাহলে আগে সেল কন্ট্রাক্ট হবে দেন ডকুমেন্টারি ক্রেডিট হবে, এটাও সত্য। তার মানে এখানে উত্তর হবে এ নাম্বার। 18তে আসেন, ইন ডকুমেন্টারি ক্রেডিটস অ্যান আইএফআই মে চার্জ দ্য ফলোয়িং কমিশনস অ্যান্ড এক্সপেন্সেস, কোনগুলি করতে পারেন? তাহলে এটা আমরা একটু পরেই যাই। দ্য অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড ফিস ফর প্রোভাইডিং দ্য রিকোয়ার্ড সার্ভিসেস প্রোভাইডেড দ্য ফি মাস্ট বি ইন দ্য ফর্ম অফ ফিক্সড অ্যামাউন্ট, এইটা কি কথাটা ঠিক আছে? সব সময় কি ফিক্সড অ্যামাউন্ট হওয়া লাগবে? এটা সব সময় ফিক্সড অ্যামাউন্ট হওয়াটা জরুরি না, তাহলে এটা ঠিক নাই। বি নাম্বার দেখেন, এখানে কি বলছে, হোয়েদার দ্য অ্যামাউন্ট ইজ ফিক্সড অর পার্সেন্টেজ অফ দ্য ক্রেডিট, এখানে বলছে দিস শ্যাল ইনক্লুড অ্যামেন্ডমেন্ট টু দ্য ক্রেডিট, এই অংশটার জন্য এটা ঠিক হয় না। সি নাম্বার দেখেন, দ্য অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড ফি সবকিছু ঠিক আছে, হোয়েদার দ্য অ্যামাউন্ট ইজ ফিক্সড অর পার্সেন্টেজ অফ দ্য ক্রেডিট দিস শ্যাল ইনক্লুড অনলি এক্সপোর্ট ক্রেডিটস, এটাও কিন্তু ঠিক না, শুধুমাত্র এক্সপোর্ট ক্রেডিটের ক্ষেত্রে প্রযোজ্য, আর ইম্পোর্ট ক্রেডিটের জন্য প্রযোজ্য না, এই কথাটা ভুল। এবার ডিতে আসেন, অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড ফি ফর প্রোভাইডিং দ্য রিকোয়ার্ড সার্ভিসেস হোয়েদার দ্য অ্যামাউন্ট ইজ ফিক্সড অর পার্সেন্টেজ অফ দ্য ক্রেডিট দিস শ্যাল ইনক্লুড এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্ট ক্রেডিটস except for amendment to the credit duration for which IFI may not charge except its actual expenses, যে এখানে সবকিছুর জন্য সে খরচ নির্ধারণ করতে পারবে, বাট ক্রেডিট ডিউরেশন ক্রেডিট ডিউরেশন বাড়ানো কমানোর বিপরীতে কোনো ধরনের মানে অ্যাকচুয়াল কস্টিং ব্যতীত অতিরিক্ত কোনো চার্জ আরোপ করতে পারবে না, তার মানে এই ডি নাম্বারটাই হচ্ছে সঠিক। তাহলে 18তে উত্তর হচ্ছে ডি। 19 নাম্বার দেখেন, ট্রু অর ফলস, ইন ফাইন্যান্সিং অফ ইম্পোর্টস থ্রু মুরাবাহা লেটার অফ ক্রেডিটস, মুরাবাহার ভিত্তিতে যখন লেটার অফ ক্রেডিটে ফাইন্যান্সিং করবে ব্যাংক, সেই ক্ষেত্রে শরিয়া অডিটরের কাজ হচ্ছে লেটার অফ ক্রেডিট ইজ ওপেনড ইন দ্য নেম অফ দ্য কাস্টমার promising to buy the goods and that all the documents covering the goods are in the customer's name, যে এখানে ডকুমেন্টারি ক্রেডিটটা কাস্টমারের নামে খোলা হয়েছে, এবং গুডস গুলি কাস্টমারের নামে আসছে,
আর যখন ডকুমেন্টারি ক্রেডিটটা কাস্টমারের নামে খোলা হয়েছে তখন কাস্টমার একটা আন্ডারটেকেন দিয়েছেন যে আমি মুরাবাহার ভিত্তিতে কিনে নেব, এইটা নিশ্চিত করা। যাক, মুরাবাহার ক্ষেত্রে এই গুডসগুলি সবসময় ব্যাংকের নামে হবে, তার মানে এটা ফলস। 20 নাম্বার পড়েন। ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু চার্জ এ ফি ফর অ্যামেন্ডিং দ্য ডকুমেন্টারি ক্রেডিট। তাহলে ডকুমেন্টারি ক্রেডিট সংশোধনের ক্ষেত্রে চার্জ আরোপ করতে পারবে। কোন ক্ষেত্রে পারবে না? অ্যামেন্ডমেন্ট ইনভলভিং আর ডিউরেশন, ডিউরেশন চেঞ্জ করার বিপরীতে এই ক্ষেত্রে আরোপ করতে পারবে না। ইট ইজ দেয়ারফর নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু চার্জ এক্সেপ্ট অ্যাকচুয়াল এক্সপেন্সেস ইনকার্ড, in which case it will be a definite sum and not a percentage. True or false? ফলস। ট্রু। এটা এটা ট্রু হবে, কারণ হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এটা সব সময়ই ডেফিনিট সাম হবে, এটা পার্সেন্টেজ হবে না, লামসাম হবে আর কি, মোট কথা। 21 নাম্বার পড়েন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? বেশি true। এটা পড়েন, 21 নাম্বার কোনটা সঠিক? দেখেন, প্রথমটা হচ্ছে এখানে এলসির মাধ্যমে ইম্পোর্টারের পক্ষে একটা ইনস্টিটিউশনাল গ্যারান্টি দেওয়া হয়, এটা সঠিক, একবারে স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। তারপরে বলছে সেলার স্টিপুলেট ইন এ সেল কন্ট্রাক্ট টু পেমেন্ট মেড থ্রো ডকুমেন্টারি ক্রেডিট, এটাও সঠিক। তারপরে সি নাম্বার বলছে আন্ডারটেক ট্রানজাকশন ইন ডকুমেন্টারি ক্রেডিট হোয়েন সাচ ক্রেডিট পার্টেন্স টু গুড দ্যাট আর প্রহিবিটেড, মানে এটাও সঠিক। গুডসটা যদি প্রহিবিটেড হয় তাহলে ইসলামিক ব্যাংক এলসি খুলতে পারবে না। দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবাভ। 22 নাম্বার আসেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ পারমিজিবল রিগার্ডিং দ্য ফি চার্জড বাই দ্য ইনস্টিটিউশন ফর ডকুমেন্টারি ক্রেডিট? এ এ জাহাঙ্গীর হলো ভাই এটা করে, জাহাঙ্গীর ভাই, হুম। হ্যালো হ্যাঁ, বলেন বলেন। বস। একটু আসতে গেলে ভালো হইতো বস, আমরা তো নতুন কিছুই বুঝতেছি না। গত গত ক্লাসগুলোতে অনেক কিছু বোঝা গেছিল স্যার, আজকে একটু কম বোঝা যাচ্ছে। না বোঝার কি আছে এখানে বলেন তো? না বোঝার তো কিছু নাই, আমি তো সবই বলে যাচ্ছি। না মানে লাস্ট ক্লাসগুলোতে অনেক না, ভালো। ওইটা একটু আমাদের 11টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, এই জন্য আমরা 12টা ক্লাসের কথা বলছি, 12টা ক্লাসে আপনাদের প্রশ্ন সলিউশন আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। না, আচ্ছা জাহাঙ্গীর ভাই, এ- এইখানে দেখেন না, আপনার সবই তো আমরা টাচ করে যাচ্ছি, কোনোটা তো আর বাদ দিয়ে যাচ্ছি না তো। ভাইয়া আজকে মন খারাপ মনে হয় আমাদের উপরে। এই জায়গাটা একটু মিসিং মনে হচ্ছে। না, আপনি করেন না এটা, দেখেন না, না বুঝলে তো আমরা অবশ্যই আলোচনা করব। আচ্ছা, আমি জাহাঙ্গীর ভাই অনুমতি দিলে একটু কথা বলতে পারি? না ওই ভাই, যে কোনো কথা নাই, আপনার একটু প্রশ্নটাই পড়েন, অন্য আর কোনো কথা আমরা একটা শুনবো না। বস প্লিজ, আমি আসলে কিছু শুনি না, কোনো কিছু হয়েছে কিনা জানি না, তবে আজকে আপনাকে দেখে আমি তো অতীত থেকে চিনি আপনাকে, তো কেন জানি আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন না। আমি অবশ্য একটু না না পরেই না না না, ওইটা না, আহ, ওইটা না, আপনার ওই যে আসলে এইগুলিতে আসলে বেশি আলোচনার কিছু না, এগুলি প্রশ্নগুলি পড়ে ফেললে হয়ে যায়। না, মৌলিক বিষয়গুলো যদি আসলে বুঝতে না পারে তাহলে প্রশ্ন ঘুরেলে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো আর কি। এটাই হচ্ছে সমস্যা। একটু আপনি আসলে অনেক সুন্দর করে বুঝাতে পারেন তো বিষয়গুলো, এই জন্য একটু ভালো হয় আর কি, আমাদেরকে একটু যদি ধারণা দেন।
বন্ধুরা আসলে মানে এমনি এমনি ভাই আপনি এত আগের মতো তো না আসছেন না, কেমন দেখেন, করে বেস্ট হবে? আজকে আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে প্রায় 800। এই 800 প্রশ্ন, দেখেন আমরা আজকে কিন্তু পঞ্চম ক্লাস চলতেছে, মাত্র 221টা প্রশ্ন আমরা শেষ করছি। তো এই আমরা আসলে এই একটু দ্রুত যদি না যাই তাহলে দেখা যাবে যে পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্নই পড়া শেষ হয়েছে না। একটু তাড়াতাড়ি যাওয়া আসলে উচিত। আচ্ছা, এইখানে এখানে এখানে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ পারমিজিবল রিগার্ডিং দ্য ফি চার্জ বাই দ্য ইনস্টিটিউশন ফর ডকুমেন্টারি ক্রেডিট। এ, মানে চার্জ আরোপ করার ক্ষেত্রে নিচের কোন সিচুয়েশনটা আসলে জায়েজ, এই জিনিসটা জানতে চাইছে। তাহলে প্রথম কি বলছে, এক্সুয়াল এক্সপেন্সেস ইনকার্ড ইন ইস্যুইং ডকুমেন্টারি ক্রেডিট। তাহলে ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার বিপরীতে এটা চার্জ করা জায়েজ আছে। পরেরটা আমরা একটু দেখি, অ্যাকচুয়াল এক্সপেন্সেস এজ এ পার্সেন্টেজ অফ দ্য ক্রেডিট ফেসিলিটি। এই ক্রেডিট ফেসিলিটির পার্সেন্টেজের উপর আসলে এক্সপেন্ডিচার চার্জ করা জায়েজ নেই। তার মানে বেড়াই ফি বেসড অন দ্য ডিউরেশন, এটাও আসলে ঠিক না। এরপরে দেখেন, ইনক্রিজ দ্য ফি ফর ডকুমেন্টারি ক্রেডিট বাই টেকিং ইনটু অ্যাকাউন্ট, এটা তো জায়েজই নাই। তার মানে এ নাম্বারই উত্তর। এইবার আপনার দেখেন, আমরা 23 নাম্বার পড়ব। অ্যান ইসলামিক ব্যাংকস ক্লায়েন্ট, সেগুলি সিনারিও বেস প্রশ্ন। ইসলামিক ব্যাংক ক্লায়েন্ট নিডস টু ইম্পোর্ট গুডস ফ্রম ফরেন সাপ্লায়ার। তাহলে ইম্পোর্ট করবে, দ্য ব্যাংক অন বিহাফ অফ ইটস ক্লায়েন্ট ইস্যুস এ ডকুমেন্টারি ক্রেডিট টু দ্য সাপ্লায়ার। The credit specifies that the bank will pay the supplier upon the presentation of specific documents such as bill of lading, commercial invoice. The bank charges a fee for this service. এটা জায়েজ আছে কিনা? এই যে এই সিচুয়েশনে এলসিটা ইস্যু করা হয়েছে, এর বিপরীতে ব্যাংক কিছু সার্ভিস চার্জ আরোপ করছে, এটা জায়েজ আছে কিনা? কি হবে? কি হবে? টাকা। তার মানে এটা জায়েজ আছে। দেখেন জায়েজ আছে, এখন ইয়েস দুটা পড়লেই হচ্ছে। ইয়েস এ দেখেন প্রথমটা বলছে নট পার্সেন্ট, এটা তো ঠিক না, অপ্রাসঙ্গিক কথা। এটা বলছে বিকজ দ্য জি। ব্যাংক ইজ অ্যাক্টিং, যেহেতু এজেন্ট হিসাবে কাজ করতেছে, এজেন্সি ফি হিসাবে সেটা চার্জ করতে পারে। ডি নাম্বার উত্তর। 24 নাম্বার দেখেন, আ ক্লায়েন্ট ইউজেস এ ডকুমেন্টারি ক্রেডিট টু ইম্পোর্ট এ শিপমেন্ট গুডস। দ্য আন্ডারলাইং কন্ট্রাক্ট বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড দ্য সাপ্লায়ার ইজ এ মুরাবাহা, where the bank purchases the goods and then sells them to the client। তাহলে মুরাবাহার প্রথমে ব্যাংক পণ্যগুলি কিনতেছে, তারপরে মুরাবাহার ভিত্তিতে ক্লায়েন্টের কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে ডকুমেন্টারি ক্রেডিট স্পেসিফাইজ দ্যাট দ্য ব্যাংক উইল পে দ্য সাপ্লাই ডিরেক্টলি আফটার 90 days period. The bank then sells the goods to the client for a higher price payable over longer term. What is the key Sharia condition for this arrangement? 24 নাম্বার, যে ব্যাংক এখানে কিনবে, কিনে মুরাবাহার ভিত্তিতে বিক্রি করে দিবে। আর ব্যাংক যখন এলসি ইস্যু করতেছে তখন পেমেন্টের শিডিউল ছিল 90 days লেটার, ইউজ এন্ড এলসি। দ্যাট মিনস যে এখানে 90 days ইউজ এন্ড পিরিয়ড। তো ব্যাংক এখানে সাপ্লায়ারকে 90 দিন পরে পরিশোধ করার সুযোগ আছে। দেখেন এই জাতীয় সিচুয়েশনে ব্যাংক যখন মুরাবাহার ভিত্তিতে বিনিয়োগ করে তখন মৌলিক শর্তটা হচ্ছে মুরাবাহার পজিশন নেওয়া। ভিত্তিতে বিক্রি করার পূর্বে ব্যাংকের পজিশন নিশ্চিত করতে হবে। এই কথাটা যেখানে আছে ওইটাই উত্তর। বি তাই নাম্বারে আছে। বি নাম্বার, তার মানে বি উত্তর। এখানে ইলিগাল পজিশনের কথা বলা হয়েছে। 25 নাম্বার আসেন, আ ক্লায়েন্ট নিডস টু ইস্যু এ ডকুমেন্টারি ক্রেডিট টু এ সাপ্লায়ার টু পারচেজ সাম মেশিনারি। The client doesn't have the necessary cash to provide as a guarantee. To secure the documentary credit, the bank accepts a pledge of client's real estate as collateral. Is this permissible? কারণ গ্রাহকের মার্জিন দেওয়ার মতো টাকা পয়সা নাই, তো ব্যাংক এটাকে নিশ্চিত করার জন্য একটা কোলাটেরাল সিকিউরিটি নিচ্ছে। এই কোলাটেরাল সিকিউরিটি নেওয়াটা জায়েজ আছে কিনা? আছে, সি হবে না ভাই? জায়েজ আছে। তাহলে জায়েজ আছে, তার মানে সি তে কি বলছে, ব্যাংক ক্যান অ্যাকসেপ্ট কোলাটেরাল, তার মানে এটাই উত্তর হবে, সি নাম্বার।
26 নাম্বার, a client has a documentary credit issued in their favor. To get paid early, the client presents the documents to a third party to sell their right to the deferred payment at a discount. Is this action permissible? দেখেন, আর্লি টাকা No, পাওয়ার no. জন্য ক্লায়েন্ট, হ্যাঁ, এই বিলটা ডিসকাউন্ট করছে, তাহলে বিল ডিসকাউন্ট করাটাই জায়েজ নাই। এটাই হচ্ছে মূল সমস্যা। তাহলে এটা কোথায় আছে দেখেন, ওই কথাটাই উত্তর। A number. তাহলে এ নাম্বার, এতে কি বলছে? কনস্টিটিউট সেল অফ ডেট, কারণ এটা সেল অফ ডেট হয়ে যায়। দেন ইটস ফেস ভ্যালু, যা আছে 1 লাখ টাকার একটা বিল অফ এক্সচেঞ্জ, এটা যদি 90,000 টাকায় বিক্রি করে দেয়, এটা আসলে শরিয়াতে নিষিদ্ধ, বায়াত আইনের মধ্যে পড়ে যায়। তাহলে এ নাম্বার উত্তর। 27 নাম্বার, an Islamic bank issues a documentary credit. Documents presented by the supplier contain a minor discrepancy. তাহলে ব্যাংক ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করছে, আর সাপ্লায়ার বা এক্সপোর্টার যে ডকুমেন্টগুলো প্রেজেন্ট করছে ওইখানে মাইনর ডিসক্রিপেন্সি ছিল। ক্লায়েন্ট ডিসাইড টু ওয়েভ দ্য ডিসক্রিপেন্সি অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য ব্যাংক টু পে সাপ্লায়ার। কিন্তু এই ক্লায়েন্ট ইম্পোর্টার এই ডিসক্রিপেন্সিটা মেনে নিছে, তো মেনে নিয়ে ব্যাংকে বলছে পেমেন্ট দিয়ে দেন। ইজ দ্য ব্যাংক অবলাইজড টু ফলো দ্য ক্লায়েন্টস ইনস্ট্রাকশন অ্যান্ড মেক পেমেন্ট? না। এখন এই যে বললো, এটা আসলে ব্যাংক মানে মানতে বাধ্য কিনা? হুম। এটা ব্যাংক মানতে বাধ্য কিনা? মানতে বাধ্য না, বাধ্য না। এটা বাধ্য না, কারণ ব্যাংক এখানে সাপ্লায়ারের কথাও শুনবে না, ইম্পোর্টারের কথাও শুনবে না। ব্যাংক কি শুনবে? ইউসিপিডিসি তে কি আছে, ইনকো টার্মস এর মধ্যে কি আছে, এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আইনের মধ্যে কি আছে, এই বিষয়গুলো দেখবে, আইএসবি কি বলবে? হ্যাঁ। তাই না? এইগুলোই দেখবে সে। এখানে ইম্পোর্টারের কথা, এক্সপোর্টারের কথা কোনো কথাই কাজ হবে না, ওই আইন অনুযায়ী যা আছে সেটাই শুনবে। তার মানে এটা ডি নাম্বার উত্তর। ওই যে এখানে এটাই বলছে, অব্লিগেশন টু স্ট্রিক্টলি অ্যাডিয়ার টু দ্য টার্মস অফ ডকুমেন্টারি ক্রেডিট। এই এলসির নিয়ম কানুন যা আছে এইটা মানতেই ব্যাংক বাধ্য, আর কোনো কিছুই মানতে ব্যাংক বাধ্য না। আমাদের ডকুমেন্টারি ক্রেডিট শেষ। এইবার আমরা 15 নম্বর, জোয়ালা। জোয়ালা আপনারা সবাই জানেন, একেবারে সহজ একটা কন্ট্রাক্ট, যেখানে কাজ এবং কাজের বিনিময় মূল্য এই দুইটা ঠিক করা থাকে, সময়ও নির্ধারণ করা থাকে না, কাজের কোনো স্পেসিফিকেশনও থাকে না, অফার থাকে, অ্যাকসেপ্টেন্স থাকে না। এটাই হচ্ছে বেসিক কথা। 3টা পক্ষ থাকে, যেখানে অফারের একজন পক্ষ, তারপরে যিনি কাজ করেন তিনি একজন পক্ষ, আর কম্পেনসেশনটা হচ্ছে একটা। এই 3টাই হচ্ছে এই জোয়ালার মূলত এলিমেন্ট। এখন আমরা শুরু করি। Is a contract in which party offers specified compensation to anyone who will achieve a specified result in known or unknown period. তার মানে এটা জোয়ালার সংজ্ঞাটা বলা হয়েছে, এটা আপনারা দেখেই বুঝতেছেন জোয়ালার সংজ্ঞা। তার মানে উত্তর হচ্ছে সি। এখানে দেখেন জোয়ালা কন্ট্রাক্ট, 29 নম্বর প্রশ্ন, দ্য অফারর, ওয়ার্কার এন্ড কম্পেনসেশন, এই 3টা টার্ম, এইটাকে শরিয়ার পরিভাষায় কোনটাকে কি বলে? অফাররকে কি বলে, ওয়ার্কারকে কি বলে, আর কম্পেনসেশনকে কি বলে? জাইল, আমি বি। তার মানে অফারর, এটা মুখস্থ করা ছাড়া আর কোনো পথ নাই, এটা বোঝানোর কিছু নাই। অফারর হচ্ছে জাইল, জোয়ালা থেকে জাইল বানাইছে, এগুলি আরবিতে ইসমে ফাইল বলে আর কি। ওয়ার্কারের নাম হচ্ছে আমিল, যিনি আমল করেন, আর কম্পেনসেশন হচ্ছে জুল। তার মানে বি নাম্বার উত্তর। 230 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ডাজন্ট রিকোয়ার দ্যাট দ্য ডিজায়ার ওয়ার্ক বি ক্লিয়ারলি স্পেসিফাইড? কোন ধরনের কন্ট্রাক্টের মধ্যে কাজের স্পেসিফিকেশন থাকা লাগে না? এটা আসলে আপনার এই ইজিলি বুঝতেছেন, এটা জোয়ালার কথা, জোয়ালার যেহেতু পড়তেছি জোয়ালা। তার মানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে জোয়ালাতে কাজের স্পেসিফিকেশন থাকে না, জাস্ট খালি কাজটা থাকে, কি কাজ করতে হবে। 31 নাম্বার, ইন উইচ অফ দ্য ফলোইং কন্ট্রাক্টস আনসার্টেনিটি দ্যাট প্রিভেলস উইথ রেসপেক্ট টু দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট ডাজেন্ট এফেক্ট দ্য কন্ট্রাক্ট? গারার থাকার পরেও কন্ট্রাক্টটা এফেক্টেড হয় না, এটা কোন ধরনের কন্ট্রাক্ট? এটা আসলে আমরা যা পড়তেছি সেটা দিয়ে আপনারা বুঝতেছেন এটা জোয়ালা কন্ট্রাক্ট। তার মানে এটা উত্তর বি।
কারণ জোয়ালার ক্ষেত্রে কাজের যেহেতু কোনো স্পেসিফিকেশন থাকে না, দ্যাট মিনস এটাই ঘাড়ার, আর এইটা অ্যাকসেপ্টেবল জোয়ালাতে। 32 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু জোয়ালা কন্ট্রাক্ট। নিচের কোন, এই যে যে অপশনগুলো আছে তার মধ্যে জোয়ালার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? প্রথমটা প্রযোজ্য, নন বাইন্ডিং কন্ট্রাক্ট। এটা বাইন্ডিং কন্ট্রাক্ট না। বাইন্ডিং কন্ট্রাক্ট হোয়েন দ্য ওয়ার্কার কমেন্স ওয়ার্ক, ওয়ার্কার যদি কাজ শুরু করে দেয় তাহলে এটা বাইন্ডিং হয়ে যায়, এটাও সঠিক। বাইন্ডিং হোয়েন দ্য ওয়ার্কার আন্ডারটেক্স নট টু রিভোক, এটা এই আন্ডারটেকনও যদি ওয়ার্কার করে তাহলে এটাও বাইন্ডিং হয়ে যায়। দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবাভ। সবগুলো। 33 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন এলিমেন্ট অর কন্ডিশন অফ জোয়ালা কন্ট্রাক্ট। জোয়ালা কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনটা এলিমেন্টস এর মধ্যে পড়ে না? দেখেন, অফার 1 নম্বর বলছে অফার অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু জোয়ালার হিসাবের মধ্যে পড়ে না, তার মানে এটাই উত্তর। বাকি অফারার, ওয়ার্কার, সাবজেক্ট ম্যাটার সবই জোয়ালাতে আছে, তাহলে উত্তর হচ্ছে 1। 34, দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্ডিশন ইন জোয়ালা কন্ট্রাক্ট। কোনটা কন্ডিশনের মধ্যে পড়ে না? রিটেন অফার অ্যাকসেপ্টেন্স। জরুরি, রিটেন অফার জরুরি না, যদি মাইকিং করে দেয় ওইটাই জোয়ালা, ওইটাই অফার হয়ে যাবে। অ্যাকসেপ্টেন্স অর অ্যাকসেপ্টেন্স অফ অফার, পিরিয়ড অফার, এই কোনোটাই পড়ে না, তার মানে অল অফ দ্য অ্যাবাভ উত্তর। 35 নম্বর, ড্যাশ ইজ এ কন্ট্রাক্ট ইন উইচ ওয়ান অফ দ্য পার্টিস অফার্স স্পেসিফাইড compensation to anyone who will achieve a determined result in a known or unknown period। এইটাও আসলে আপনারা এ দিয়েই বুঝতেছেন এটা জোয়ালা। জোয়ালার মূলত বৈশিষ্ট্যগুলি এখানে তুলে ধরা হয়েছে, যে নির্ধারিত একটা সময়ের মধ্যে কাজ শেষ করবে। হ্যাঁ, পার্টিস অফার্স স্পেসিফাইড কম্পেনসেশন টু এনিওয়ান, একটা কাজের বিনিময়ে বিনিময় মূল্যটা ঘোষণা করা হয়। আর এইখানে কাজটা একটা নির্দিষ্ট সময়ও থাকতে পারে, নাও থাকতে পারে। বলে দিতে পারে যে আমার একটা রিং হারায় গেছে, কানের কি কানের রিংই তো বলে নাকি, কানের দুল হারায় গেছে, এইটা যে পেয়ে দিবে তাকেই পুরস্কারটা দেওয়া হবে। অথবা সে বলে দিতে পারে যে আমার ধরেন একটা কাজে আছে, কাজের কথা বললো যে 5 দিনের মধ্যে যে এই কাজটা করে দিতে পারবে সে এত টাকা পারিতোষিক পাবে। তার মানে নোন এবং আননোন পিরিয়ড দুইটাই থাকতে পারে জোয়ালার ক্ষেত্রে। উত্তর হচ্ছে বি। 36 নম্বর, দেখেন, জোয়ালা ইজ ওয়ান অফ দ্য এক্সচেঞ্জ contracts and hence their conditions apply to it. However, some of the provisions governing exchange contracts do not apply to it. The following is one of them. এটা একটু সবাই পড়েন। জোয়ালা কন্ট্রাক্ট, ডি হবে না ভাইয়া? হ্যাঁ এটা ডি নাম্বারই হবে, বাকিগুলি আসলে হয় না। এটা নন বাইন্ডিং কন্ট্রাক্ট, এইটাই। এটা অন্যান্য কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রযোজ্য, জোয়ালার ক্ষেত্রে প্রযোজ্য, বাকিগুলি আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য না। উত্তর হচ্ছে ডি। 37 নম্বর, দেখেন, জোয়ালা ইজ ডিস্টিংগুইশড ফ্রম ইজারা অন দ্য ফলোইং গ্রাউন্ডস। নিচের কোন গ্রাউন্ডে জোয়ালাটা ইজারা থেকে ভিন্ন? প্রথমটা বলছে আনসার্টেনিটি অফ ওয়ার্ক। শোনা যাচ্ছে না? আনসার্টেনিটি অফ ওয়ার্ক এই দিক থেকেও ভিন্ন। তারপরে বলছে নট রিকোয়ার অ্যাকসেপ্টেন্স, এইটাও ভিন্ন। কম্পেনসেশন ডিপেন্ডস অন কমপ্লেশন, এইটাও ভিন্ন। তার মানে অল অফ দ্য অ্যাবাভ, কারণ এইখানে যেগুলি বলছে এই সবগুলোই শুধু জোয়ালার ক্ষেত্রে প্রযোজ্য, ইজারার ক্ষেত্রে প্রযোজ্য না। ইজারার ক্ষেত্রে এগুলি স্পেসিফিকেশন থাকতে হবে। এখন আমরা পড়ব সিনারিও বেসড কিছু প্রশ্ন। আ কোম্পানি অফার্স এ পাবলিক রিওয়ার্ড $1,000 টু এনিওয়ান হু ফাইন্ডস and returns a sensitive financial document that was accidentally lost। যে একটা কোম্পানি তার কিছু এই ডকুমেন্টস খোঁজার জন্য 1,000 টাকা পুরস্কার ঘোষণা করছে, যে ডকুমেন্টগুলি পাবে এবং ফেরত দিবে। A person finds the documents and returns to it the company। তাহলে ইজ দ্য কোম্পানি obliged to pay $1,000
রিওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ জোয়ালা। ইয়েস। হ্যাঁ, এটা 100%, মানে কাজ যেহেতু ঘোষণা করছে, কাজও করে ফেলছে, তার মানে $1000 তাকে দিতেই হবে। কারণ এই কথা যেখানে আছে, এটাই উত্তর, বি নাম্বার না? তো বিতে কি আছে এখানে? তো এ কন্ট্রাক্ট অফ জোয়ালা বিকামস বাইন্ডিং আপন দ্য সাকসেসফুল কমপ্লিশন, এইটাই উত্তর, বি নাম্বার। 39 নম্বর দেখেন, আ কনস্ট্রাকশন কোম্পানি পাবলিকলি অফার্স $50,000 রিওয়ার্ড টু দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং টিম to design and complete a viable plan for a new bridge project within 6 months. 6 মাসের মধ্যে যে একটা ব্রিজের উপযুক্ত প্ল্যান জমা দিতে পারবে, তাদের পছন্দসই একটা প্ল্যান জমা দিতে পারবে, তারে $50,000 দিবে। 2 weeks into the 6 month period before any team has submitted a plan. দেখেন ওই 6 মাসের মধ্যে মাত্র 2 সপ্তাহ হয়েছে, এই সময়ের মধ্যে কেউ কোনো প্ল্যান জমা দিতে পারে নাই। এই অবস্থায় কোম্পানি তার অফারটা ক্যান্সেল করে দিল। ইজ দ্য কোম্পানি লিগালি এন্টাইটেল টু ক্যান্সেল দ্য রিওয়ার্ড, অ্যান্ড ইফ সো ডো দ্য টিমস হ্যাভ এনি ক্লেম ফর কম্পেনসেশন? এখন এই যে তারা ক্যান্সেলটা করে দিল, এইটা ভ্যালিড কিনা, আর এই অবস্থায় ক্যান্সেল করে দিলে কোনো টিম যারা কাজ শুরু করছে তারা কোনো কম্পেনসেশন ক্লেম করতে পারবে কিনা? এটা আসলে পারবে না আর কি। হ্যাঁ, মানে এটা ভ্যালিডিটি পিরিয়ড তো পার হইতে হবে, তাই না, না? পারবে না। হ্যাঁ, এখানে ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যেও যদি কাজ শেষ না হয়, কেউ যদি কাজ কমপ্লিট করে জমা না দেয়, এই অবস্থায় কোম্পানি চাইলে তার অফার উইথড্র করে নিতে পারবে, এবং কোম্পানি যদি উইথড্র করে নেয় তাহলে কেউ আর কোনো কিছু ক্লেম করতে পারবে না। এখন এই কথা যে বি অপশনে আছে হবে, ওইটাই উত্তর। বি। তাহলে বিতে কি বলছে? বিকাম জোয়ালা ইজ এ নন বাইন্ডিং কন্ট্রাক্ট অফার আনটিল দ্য টাস্ক ইজ কমপ্লিটেড, তার মানে এটাই উত্তর। মানে এখানে কোনো ক্লেম করতে পারবে না, কারণ নন বাইন্ডিং কন্ট্রাক্ট হওয়ার কারণে কাজ কমপ্লিট হওয়ার আগে অফারর যে কোনো সময় তার অফারটা উঠায় নিতে পারবে। এইখানে তো 2 সপ্তাহ মানে কম সময়, যদি 2 মাস পরে হইতো। একই কথা, কেউ প্ল্যান জমা দেয় নাই, এই অবস্থায় যদি অফার উইথড্র করে তাহলে কোনো সমস্যা নেই। ইভেন এটা যদি এই 5 দিন থাকতেও হইতো তাইলেও করতে পারতো। তো 240 নম্বর, an individual posts a public notice offering $2,000 reward to anyone who can solve a complex business problem. একটা বিজনেস প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য $2,000 ঘোষণা দেওয়া হয়েছে। এখন কিছু মানুষ সলভ করার জন্য কাজ শুরু করছে, একজন ব্যক্তি একটা সলিউশন বের করে জমা দিচ্ছে, বাট জমা দেওয়ার পরে কোম্পানি বলতেছে যে না, আপনার এই সলিউশনটা আমরা যেভাবে চাচ্ছি হয়নি। ইজ দ্য ইন্ডিভিজুয়াল হু সাবমিটেড সলিউশন এন্টাইটেলড টু রিওয়ার্ড? এখন যে সলিউশনটা সাবমিট করছে সে আসলে কোনো রিওয়ার্ড পাবে কিনা, আর না পাইলে এখানে আসলে কোন কারণে সে পাবে না? এটা দেখেন, এটা আসলে মানে এখানে কোনো রিওয়ার্ড পাবে না। রিওয়ার্ড পাবে না এই জন্যে কারণ তারা যেভাবে সলিউশনটা চাইছে সলিউশন তো আসলে হয়নি, আর এইখানে সেও কোনো কিছু ক্লেম করতে পারবে না এই জন্য কারণ এখানে তো কোনো স্পেসিফিকেশন দেওয়া ছিল না। স্পেসিফিকেশন যদি দেওয়া থাকতো তাহলে সে বলতে পারতো যে আপনারা যেভাবে স্পেসিফিকেশন দিয়েছেন সেইভাবেই তো আমি কাজটা করেছি। যেহেতু কোনো স্পেসিফিকেশন নাই, অতএব অফারার যদি বলে হয়েছে তাহলে হয়েছে, না হইলে হয় নাই। তো সেই হিসাবে দেখেন এখানে উত্তর কোন অপশনে এই কথাটা আছে। দেন এখানে যে বিটাই মনে হয় উত্তর হবে, বিকজ দ্য টাস্ক ওয়াজ নট ক্লিয়ারলি ডিফাইন্ড মেকিং দ্য জোয়ালা কন্ট্রাক্ট ইনভ্যালিড ফ্রম দ্য স্টার্ট।
যে এখানে কোনো ধরনের স্পেসিফিকেশন ছিল না। যদি স্পেসিফিকেশন থাকতো তাহলে সেই ক্ষেত্রে কোনো কথা ছিল আর কি। তো যাই হোক, ভাই আমাদের ডিটা হবে না এখানে, ডি ডিটাও তো নো বিকজ দ্য সলিউশন সলিউশন ওয়াজ সলিউশন নট ফর ওয়াজ দ্য নট, অফার লুকিং ফর। এটা আসলে এখানে বলতে চাইছি কি, দেখেন প্রশ্ন বলছে ইট ইজ, মানে এই যে এখানে দেন হোয়াট ইজ দ্য কি ইস্যু উইথ দ্য জোয়ালা কন্ট্রাক্ট, ও আচ্ছা ইস্যুটা আচ্ছা। জানতে চাইছি। কারণ মানে ইস্যুটা হচ্ছে এই এখানে ইস্যুটা কোনো যদি স্পেসিফিকেশন ছিল না। ক্লিয়ারলি ডিফাইন থাকতো তাহলে তো যে কাজটা করে দিতে সেটা মানে ই করতে পারতো, ডিমান্ড করতে আর্গু পারতো, সেটা তো আর্গু করতে করতে পারতো, পারতেছে হ্যাঁ না। হ্যাঁ, আগে আর্গুমেন্ট। তো আর্গু তো সে আর করতে পারতেছে না, না না, যেহেতু ডিফাইন না। ডিফাইন না, এই জন্য এটা এটা পারফেক্ট জুয়ালা হয়ই না, বুঝতে পারছি। না, জোয়ালার ক্ষেত্রে তো আপনার স্পেসিফিকেশনই থাকবে না। এই জন্যই তো জোয়ালা, জোয়ালা মানে হচ্ছে কাজ কমপ্লিশনের উপর এই বেনিফিট নির্ভর করবে। কাজ কমপ্লিট হলে পাবে, না হলে পাবে না, এটাই জোয়ালা। এখানে কাজের কোনো স্পেসিফিকেশন থাকবে না, কিন্তু এখানে শর্ত হচ্ছে যিনি কাজটা না কিন্তু করবে এখানে তো ভাইয়া তার বলছে কিছু জুয়ালাটাকে শ্রমের বিনিয়োগ থাকতে ইনভ্যালিড হবে। ঘোষণা করছে ডিতে। ভাইয়া কি? বিতে তো জুয়ালাটাকে ইনভ্যালিড ঘোষণা করছে, আর ডিতে কিন্তু তা করেনি। ডিতে বলে দিচ্ছে শুধু সলিউশন ওয়াজ নট হোয়াট দ্য অফার ওয়াজ লুকিং ফর। মানে অ্যাজ পার বি তো জুয়ালা কন্ট্রাক্টটা করে ইনভ্যালিড ঘোষণা করতেছে, তাই না? হুম। কিন্তু আপনি তো বলতেছেন ভাই যে এটা জুয়ালা হয়েছে কিন্তু মানে অ্যাজ পার ইয়া হয় নাই, তাহলে কোনটা হবে অ্যান্সার? না ক্লিয়ারলি ডিফাইন যেহেতু নাই, তার মানে কি উনি এবং অফারও সেটা না করতে পারে যে না আমি আসলে যেভাবে চাইছিলাম এটা সেভাবে হয়নি, এটা তাই হয়েছে না। বি নাম্বারে তো আসলে জুয়ালা কন্ট্রাক্টটাকে ইনভ্যালিড ডিক্লেয়ার করতেছে, মানে ক্লিয়ারলি ডিফাইন থাকবে না, জুয়ালার তো ক্যারেক্টারিস্টিক্স এইটা, কিন্তু ওরা তো ক্লিয়ারলি ডিফাইন নাই এই যে। ধরেন আমরা তাহলে স্ট্যান্ডার্ডে যাই একটু। আমাদের কি আছে যে activities intended to- 5-3, 2-3। share the done within specific so that the worker will not be entitled to concession after this period. যখন জুয়ালা কন্ট্রাক্ট ইজ ভ্যালিড ডেসপাইট আনসার্টেন। 5314 এইটা দেখেন, despite uncertainty at the point provided that the required result realized by the work is determined। অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এটা ভুল তো। মানে এটা ভ্যালিড থাকবে, জুয়ালাতে অনিশ্চয়তা থাকবে, এটাই তো ক্যারেক্টারিস্টিক্স। আর কাজটা হয়েছে কিনা এটা তো যে অফার সে কনফার্ম করবে। এটা মানে এখানে তো যাচ্ছে যে না। প্রোভাইড
the required result realized by the work is determined, এই ডিটারমাইনটা তো হয় না, এই জন্যই তো এটা। তাহলে এখানে কি হবে এখন? টাস্ক ওয়াজ নট ক্লিয়ারলি ডিফাইন্ড হয়নি, কিন্তু এইটুকু এইটুকুই হবে। পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত হ্যাঁ, ঠিক আছে। পরের অপশনটা আসলে জোয়ালা হুম, কন্ট্রাক্টের সাথে আসলে যায় না। এখন এইটা তো আসলে এই প্রশ্নের চাহিদার সাথেই মিলে না। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা আপাতত বিটাই ধরে রাখি। আমরা সেক্ষেত্রে মূল ডি হবে না। ডিটা এখানে বলছে সলিউশন ওয়াজ নট হোয়াট দ্য অফারার ওয়াজ লুকিং ফর। What the সলিউশন offer, ডি হবে। না, তাহলে ডি এটা কেন? ডি কেন না? ডি তো আমার কাছে মনে হয় ডি হবে। সেই হিসাবে কিন্তু এটা আসলে আমাদের এইটুকুর কারণে কিন্তু আমাদের এই অপশনটা ঠিক হচ্ছে না, তাই না? কারণ এখানে জি বলছে এই স্পেসিফিকেশন না থাকার কারণে জোয়ালাটাই ইনভ্যালিড ইনভ্যালিড করে দিচ্ছে। একবারে শুরু থেকে, তার মানে এটা হবে না। তো সেই হিসেবে বিকজ দ্য সলিউশন ওয়াজ নট হোয়াট দ্য অফারার লুকিং ফর, অফারার যেরকম সলিউশন চাচ্ছিল এই সলিউশনটা আসে নাই, এটাই আসলে উত্তর হবে ডি নাম্বার। এইটা যাচ্ছে না কেন? যাক, গেছে। তাহলে এবার আমরা 16 নম্বরে আসি, কমার্শিয়াল পেপার। 241, চেক সার্টিফিকেট দ্যাট ইজ ইস্যুড টু আ পার্টিকুলার পারসন in this case the drawer of the check is a creditor to the drawee, it is considered। চেকের যিনি ড্রয়ার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার, তিনি যদি ব্যাংকের কাছে ড্রয়ি হন, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই টাকার বিপরীতে চেক ইস্যু করেন, তাহলে এটা কোন ধরনের হাওলা হয়? হাওলাটা কিন্তু আমরা পড়ে আসছি। এটা রেস্ট্রিক্টেড হওয়ালা। তার মানে রেস্ট্রিক্টেড হাওয়ালা, এ নাম্বারই উত্তর। 42 নম্বর দেখেন, চেক সার্টিফিকেট দ্যাট ইজ ইস্যুড টু এ পার্টিকুলার পারসন, ইন দিস কেস দ্য ড্রয়ার অফ দ্য চেক ইজ এ ডেটর টু দ্য ড্রয়ি, ইট ইজ কনসিডার্ড। এটা জাস্ট প্রথম প্রশ্নের বিপরীত। আগে অ্যাকাউন্টে টাকা ছিল, সেই টাকার বিপরীতে চেক ইস্যু করছে, আর এখন বলতেছে টাকা নাই, এই অবস্থায় চেক ইস্যু করছে। তার মানে হচ্ছে কি আপনার ওভারড্রাফটিং চেক। তো এই ওভারড্রাফটের ক্ষেত্রে ওভারড্রাফট যদি ব্যাংক অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে কোন ধরনের হাওলা হয়? ওটার বিপরীত। তার মানে আনরেস্ট্রিক্টেড। আগেরটা যেহেতু রেস্ট্রিক্টেড ছিল, এটা না, তাহলে unrestricted। আনরেস্ট্রিক্টেড হবে। হ্যাঁ, বি নাম্বার। 43 নম্বর দেখেন, ইট ইজ নট পারমিসিবল টু ইউজ ইন ট্রানজেকশন দ্যাট রিকোয়ার পজেশন। যেখানে কাউন্টার ভ্যালুর পজেশন ইনস্ট্যান্টলি নেওয়াটা আবশ্যক, এই জাতীয় ট্রানজেকশনের ক্ষেত্রে কমার্শিয়াল পেপার দিয়ে যদি ট্রানজেকশন করা হয়, যেমন বায়া সার্ভ, তারপরে এই সালামের ক্যাপিটাল পরিশোধ করা, এটা জায়েজ কিনা? ও না, এটা তো জায়েজ নয় বলেই দিছে। জায়েজ নয় এটা। হুম, হ্যাঁ, এটা জায়েজ ঠিক নয় এটা বলেই দিছে। এখন কোন ধরনের কমার্শিয়াল পেপার দ্বারা এটা করা যাবে না, এ সেটা জানতে বিল অফ চাচ্ছি। এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিজারি নোট। প্রমিজারি আমাদের কমার্শিয়াল দুইটা একই জিনিস। পেপারের ক্ষেত্রে আসলে তিনটা বিষয়কে আলোচনা করা হয়েছে, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজারি নোট আর হচ্ছে চেক। চেকের ক্ষেত্রে হচ্ছে যে চেকটা যদি সার্টিফাইড চেক হয় সেক্ষেত্রে করা যাবে, আর সার্টিফাইড চেক না হলে করা যাবে না। আর বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিজারি নোট হচ্ছে কোনো সিচুয়েশনে এটা দিয়ে কাউন্টার বিল দেওয়া যাবে না। 244, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোনটা সঠিক? দেন প্রথমটা ডিসকাউন্টিং কমার্শিয়াল পেপার, এটা তো জায়েজই নাই, জায়েজ। তার মানে এটা এটা ঠিক না। সি নাম্বার। তারপর তারপরে বলছে ডিসকাউন্ট কমার্শিয়াল পেপার টু ফার্স্ট ফার্স্ট বেনিফিট। বেনিফিশিয়ারি প্রায়োরিটি দ্য ডেট অফ ম্যাচুরিটি। ডেট অফ ম্যাচুরিটির পূর্বে ফার্স্ট বেনিফিশিয়ারির পক্ষ থেকে কমার্শিয়াল পেপার ডিসকাউন্ট করাটা জায়েজ আছে, এই কথাটা কিন্তু সঠিক। তার মানে বি নাম্বার উত্তর। এরপরেরটাও সঠিক না। নট পারমিসিবল টু দ্য বেনিফিশিয়ারি টু ট্রিট কমার্শিয়াল পেপার দ্যাট ইজ নট ইয়েট ডিউ, এটা কিন্তু সঠিক কথা বলছে। অ্যাসার্টিন গুডসের ক্ষেত্রে যে কমার্শিয়াল পেপারটা এখনো ডিউ হয় না, এটা দিয়ে পেমেন্ট দেওয়া যায় নাই, এটা সঠিক কথা। এরপরে বলছে ইট ইজ পারমিসিবল টু পারচেজ গুডস টু বি ডেলিভার্ড লেটার
অর্থাৎ ওই ইজারা মাউসুফা বিল জিম্মা এই জাতীয় ক্ষেত্রে কমার্শিয়াল পেপার দিয়ে টু পারচেজ গুডস না টু পারচেজ গুডস টু বি লেট ডেলিভার্ড লেটার ফর দ্য হোল্ডার অফ কমার্শিয়াল পেপার। এটা আসলে জায়েজ আছে যে কমার্শিয়াল পেপার যেদিন ম্যাচুরিটি হবে ওই দিনের ডেটে ডেলিভারি দিবে, এরকম একটা ক্লজ দেখে এই স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। তো এইভাবে যদি কোনো পণ্য কিনা হয় তাহলে এটা জায়েজ আছে। তার মানে এখানে শুধু বি নাম্বারটা, মানে এটা কি বলছে, এটাও কিন্তু, এটা কি ঠিক আছে বলেন তো যে এই পারমিজিবল? নাম্বারটা ঠিক আছে না পুরোপুরি? ভাই এখানে তো ট্রুথ, মানে একাধিক অ্যান্সার কি মানে হবে? কমার্শিয়াল পেপার দিয়ে কি গুডস পারচেজ করা যায় ভাই? মানে কমার্শিয়াল পেপার কমার্শিয়াল বলতে মানে ও আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল পেপার টোটালটাই, সরি। হ্যাঁ, পারবে। কিন্তু মানে এটা তো ডেফার্ড আংশিক হবে না এটা? আংশিক আংশিক ইয়া পারচেজ সত্য গুডস হয়। টু বি ডেলিভার লেটার, মানে গুডস কিন্তু পরে আসবে কমার্শিয়াল পেপার দিয়ে মুনাফার মতো। আমার এ- মনে হয় এখানে সিটাই হলো এটা কোনো টেনশন ছাড়া ঠিক না আছে। না, বি বি অ্যান্সার বি হবে। কেন সিতে কি সমস্যা? বি এইটাতেও হবে। আসলে সমস্যা আছে। কাউন্টিং হ্যাঁ, জায়জ হবে? আছে, এটা পার্শিয়াল সত্য সেটা। কমার্শিয়াল পেপারের মধ্যে হ্যাঁ, তো আপনার প্রমিসারি নোট আছে আর ইয়ে আছে, কি বলে, বিল বিল অফ অফ হ্যাঁ, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ। হ্যাঁ, তাহলে হুম। এইটাও হবে না, দ্যাট মিনস এটা বিটাই হবে হবে না সঠিক উত্তর। বিটা, ভাইয়া কারণ এটার মধ্যে কোনো কনফিউশন থিওরিটা নাই। কি? যখন ডিসকাউন্টিং কমার্শিয়াল, জায়জ আছে নাকি? মানে ওই না অ্যাসার্টেন সিতে, গুডস আপনি কমার্শিয়াল পেপার দিয়ে কিনতে পারবেন যদি কমার্শিয়াল পেপারটা ডিউ হয়, ডিউ না হ্যাঁ, হইলে ওটা দিয়ে কিনা যাবে না। হবে না। এই জন্য এটা এটা আসলে ও আচ্ছা, ঠিক নাই। বুঝতে পারছি। তাহলে এখানে না, সঠিক এটা উত্তরটা হচ্ছে বি নাম্বার। ডিউ বলছে, ডিসকাউন্ট করা নট যাবে ইয়েট ডিউ। কমার্শিয়াল পেপার? কোনো সময় ডিসকাউন্ট করা যায় নাই। কিন্তু তো এটা পারমিসিবল এটা তো বলতেছে ইট যে? ইজ নট পারমিসিবল বলছে ভাইয়া। ইট ইজ নট, না ইট ইজ সি কোথায়? নাম্বারে পারমিসিবল। কিন্তু নট পারমিসিবল বলছে। কোনটা? না না, সিতে বিতে ইট ইজ পারমিসিবল নট লেখা আছে। পারমিসিবল বলছে, তাহলে ঠিক আছে না? সিতে তো ইট ইজ নট পারমিসিবল, তাহলে তো ঠিক আছে কথাটা। বিতে তো ডিসকাউন্টিং পারমিসিবল লেখা আছে, এটা কেমনে হবে? মানে সিতে কিন্তু ইট ইজ নট পারমিসিবল, যেটা এখনো ডিউ হয় নাই সেটা তো It is নট পারমিসিবল, এটা তো সত্যি কথাই বলছে participate না। of the বিষয়। স্যার 244 কোশ্চেনটা নম্বর মধ্যে সি। স্যার কোশ্চেনটা যদি এবার হয় হুইচ ইজ স্টেটমেন্ট ইজ নট ট্রু, তাহলে হয়তো এগুলো এরকম হতে পারে। কোশ্চেন কোশ্চেন প্যাটার্নটা ঠিক আছে কেন? It is- এইটা মনে হয় আপনার ঠিক না। হ্যাঁ, তো এটা বিতে এটা মনে হয় কিনাটা জায়েজ আছে কিন্তু এখানে বলছে জায়েজ নাই। এখন দেন আমরা যে স্ট্যান্ডার্ডে একটু যাই। 2 নাম্বারটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই, কিন্তু ওইটাতে একটু সন্দেহ আছে। ওটা 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 উল্টাটা বলছে। 2 নম্বরে যে বলা আছে ডিসকাউন্ট, এখানে কম ভ্যালুতে কিনতে হবে এরকম বলা আছে না স্ট্যান্ডার্ডে? ভাইয়া 6-1 আছে, 6-1 লাস্টের দিকে আছে। এটা না, তো বি বি নাম্বার নাম্বারের আনসারটা। বিষয়টা, বি নাম্বারের বিষয়টা এটা তো ঠিক আছে, আমরা ওইটা না। এই যে দেখেন ইট ইজ নট পারমিসিবল টু সেল, এটা তো নাই। তারপরে স্যার এই যে ইট ইজ পারমিসিবল, দেখছেন এই যে এটা কিন্তু পারমিসিবল। আর ওখানে বলছে পারমিসিবল না, টু ট্রিট কমার্শিয়াল পেপার দ্যাট ইজ নট ইয়েট ডিউ অ্যাজ প্রাইস ফর এ সার্টেন গুডস অর ইউজ ফ্যাক্ট। তো এটা তো বলার নাই আপনি। তার মানে দেখেন এই যে 3 নাম্বার এখানে বলছে নট, এই নটটা না বললে যদি আচ্ছা, পারমিসিবল বলতো তাইলে এটা ট্রু হইতো। এই নটটা বলার কারণে এটা বাদ। হুম। এরপরেটা আসেন, এরপরেটা আমরা এখানে দেখে ফেলি। তারপরে দেখেন এখানে কি বলছে, এই যে দ্য হোল্ডার অফ কমার্শিয়াল পেপার ইজ পারমিটেড টু পারচেজ গুডস টু বি ডেলিভার্ড লেটার on the date হুম। of maturity of the paper and after the debt is established as a liability. The holder of paper transfer the claim to his creditors to his debtors তো through this paper. In such case, the transaction amounts to hawala. হুম, Then এখানে কি বলছে, it is permissible to purchase goods to be delivered later for the holder of commercial paper. ঠিক আছে, ডি হবে। দেখেন এখানে this is goods to be delivered later. হুম।
তো ঠিক আছে। এটা ডি হবে after না। after after বিও the ঠিক death আছে, বিও ঠিক আছে। is বি after বি the death is established as না এখানে দেখেন এখানে কিন্তু একটু ইয়া আছে কথা আছে হ্যাঁ কথা হইতেছে এই যে এই জায়গায় দেখেন দুইটা শর্ত বলা হয়েছে একটা হইতেছে টু পারচেজ গুডস টু বি ডেলিভার্ড লেটার এইটা একটা শর্ত আরেকটা শর্ত হইতেছে আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশড এজ লাইবিলিটি লাইব্রেরি। এই কথাটা কিন্তু বলে নাই মানে এখানে ডেলিভার্ড লেটার বলছে বাট কমার্শিয়াল পেমেন্টটা কখন দেওয়া হচ্ছে এটা কিন্তু বলা হয়নি গুডস পারচেজ করার পরে যখন গুডসটা আফটার দ্য সে ডেট পারচেজ ইজ করে ফেলে এস্টাবলিশড। করে ফেলার পরে রিসিভেবলটা ডেট হয়ে যাচ্ছে ওই ডেট হয়ে যাওয়ার পরে যদি কমার্শিয়াল পেপার দিয়ে পেমেন্ট দেয় তখন ঠিক আছে ওই কথাটা কিন্তু এখানে বলে নাই এখন যদি ডেট ক্রিয়েট হওয়ার আগেই যদি বলে যে ভাই আমি এটা কিনে নিচ্ছি তোমার পেমেন্ট কিন্তু আমি কমার্শিয়াল পেপার দিয়ে দিব তাইলে কিন্তু কথাটা জায়েজ হবে না তার মানে কি বি, বি তো ডিসকাউন্টিং পারমিসিবল দেখেন বলতেছে। দেখেন এখানে এটা বুঝাইতেছে না আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশ এস লাইবিলিটি যখন ডেটটা নিয়ে যাও, নিয়ে যাও। লাইবিলিটি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ রিসিভেবলটা যখন লাইবিলিটি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন যদি কমার্শিয়াল পেপারটা বিনিময় মূল্য হিসাবে দেয় তখন জায়েজ হবে আদারওয়াইজ কিন্তু হবে না এই জায়গায় কিন্তু এই কথাটা বলে নাই তার মানে এইটাও ঠিক নাই এই বিটাই হচ্ছে একমাত্র ঠিক তো ওখানে ডিসকাউন্টিং পারমিসিবল বলতেছে যে বি তে। এটা কি বলছে দেখেন আপনি খালি ডিসকাউন্টের উপর পড়ে থাকলে তো হবে না পরেরটুকু আপনার দেখতে হবে ফার্স্ট এটা পার্টি। বলছে ফার্স্ট বেনিফিশিয়ারি তাও প্রায়র টু দ্য ডেট অফ ম্যাচুরিটি যে হ্যাঁ, লোক টাকা পাবে সে যদি ডিসকাউন্ট করে দেয় এই ক্ষেত্রে শরিয়ার কোনো আপত্তি নাই শর্ত হচ্ছে ম্যাচুরিটি ডেটের পূর্বে করতে হবে তো সেই থার্ড অনুযায়ী ডিগ্রি। এটা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট বেনিফিশিয়ারির জন্য যেমন এক্সপোর্টার যদি নিজে ছাড় দেয় হুম, তাহলে জায়েজ হুম। আছে কারণ সে তার পাওনা টাকা যদি ছেড়ে দেয় এটা তার ব্যাপার কিন্তু অন্য কেউ করতে ঠিক পারবে না আছে। ডিসকাউন্টিং কি কখনো এক্সপোর্টার করে এক্সপোর্টার কি ইম্পোর্টারকে ছাড় দেয় ইম্পোর্টার কি কিন্তু দেয় না দেয় কাকে যে ব্যাংকের কাছে ডিসকাউন্ট করতেছে ওই ব্যাংকে দেয় ইম্পোর্টার কি কিন্তু দেয় না ইভেন ইস্যুইং ব্যাংকেও কিন্তু দেয় না এটা থার্ড আরেকটা ব্যাংকের কাছে যায় ডিসকাউন্ট করে তো সেই ক্ষেত্রে তখন আর ওই কথা এই কথার সাথে মেলে না আচ্ছা এখন তাহলে বি। তাহলে এই ক্ষেত্রে তো আর আপনাদের কোনো কনফিউশন আছে উত্তর বি হবে কনফিউশন না থাকলে আমরা আগাচ্ছি হ্যাঁ 245 ইট ইজ নট পারমিসিবল টু সেল কমার্শিয়াল পেপার দ্যাট হ্যাজ নট become due for an amount similar to its value or for an amount that is more than its value এটা পরীক্ষাতে আসছে এবং বারবারই আসে এই প্রশ্নটা রিবা আল নাসিয়া আর রিবা আল এটা নাসিয়া কিন্তু প্লাস ফাদার। হ্যাঁ এটা কিন্তু স্ট্যান্ডার্ডে হুবহু আছে যদি সিমিলার দামে মানে সময়ের বিপরীতে বিক্রি করে সময় ডিউ হওয়ার আগে তাহলে রিবা আর নাসিয়া আর যদি সময় ডিউ হওয়ার আগে বেশি দামে বিক্রি করে তাহলে রিবা আর নাসিয়া প্লাস ফদল দুটেই হবে তাহলে এই কথা দেখেন কোথায় আছে রিবা আর নাসিয়া এরপরে থাকবে রিবা আর নাসিয়া প্লাস ফদল এটা মনে এই হয় এই আছে। এ নাম্বারে আছে রিবা আর নাসিয়া এখানে প্রশ্ন এখানে একটা কমা দেওয়া দরকার ছিল কমাটা দেয় নাই রিবা আর নাসিয়া এরপর হচ্ছে রিবা আর নাসিয়া প্লাস রিবা আল ফদল এটা হবে উত্তর এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা বহুবার আসছে এই প্রশ্ন এটা কিন্তু একবারে সোজা মুখস্থ করে ফেলেন এটা হুবহু আছে স্টেট এর মধ্যে স্ট্যান্ডার্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু কোনটা ভুল
এখানে ভুল হবে কোনটা বলেন? কি মনে হচ্ছে সি? আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ। সি নাম্বারটাই পড়ি। অল পার্টিস হু সিগনেচার্স অ্যাপিয়ার অন দ্য কমার্শিয়াল পেপার ইনক্লুডিং ড্রয়ার, এন্ডোর্সার, গ্যারান্টর, সবাই রেসপন্সিবল ফর দ্য কি টু পে দ্য হোল্ডার অফ দ্য ভ্যালু। এটা কিন্তু ঠিক আছে, এটা ভুল না। জি ভাই ঠিক আছে। এই নাম্বারটা সবাই দেখেন তো। সবাই স্যার রেসপন্সিবল। স্যার এ এবার হবে এ এবার হবে আসেন বি, আমরা নিচ থেকে উঠে যাইতে হলে কমার্শিয়াল পেপার ক্যান বি ইউজ টু এনশিওর দ্য সিকিউরিং অফ দ্য রাইট দ্যাট উইল বি ডিমড এজ ঠিক মর্টগেজ। আছে সেটা। এটাই এটাও তো। ঠিক আছে। এই হ্যাঁ, নাম্বার। এটাও কিন্তু ঠিক আছে। তাহলে এক নম্বরে দেখেন, ইট ইজ পারমিট টু ইউজ নন সার্টিফাইড চেক ট্রানজেকশন হুইচ পজেশন ইজ স্টিপুলেটেড। যেখানে পজেশন নেওয়াটা আবশ্যক, এই জায়গায় যদি নন সার্টিফাইড চেক দেয় তাহলে কি এটা পারমিজিবল? না। এটা পারমিজিবল হয় না। নন সার্টিফাইড চেক দিয়ে কখনো যেখানে রিকোয়ার পজেশন, ওই জায়গায় বিনিময় মূল্য হিসাবে দেওয়া যায় না, কারণ নন সার্টিফাইড চেক এটা অনার হওয়ার কোনো গ্যারান্টি নাই। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, ভাইয়া 47। হ্যাঁ, ভাইয়া নন সার্টিফাইড চেকটা কি একটু ভুলে গেছি একটু। নন সার্টিফাইড চেক হচ্ছে আপনি একজন ব্যাংকার না, আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন ওই যে চেক পাইবো যে এই চেক ও নিশ্চিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। ঠিক আছে। ঠিক আছে, এই যে আপনি গুড ফর সার্টিফাইড, পেমেন্ট। হ্যাঁ, হ্যাঁ যে বুঝতে গুড পারছি। ফর পেমেন্ট আপনি রেখে দিলেন, অথবা আপনি যে কোনো ভাষায় সে পেমেন্ট পাবে, এই নিশ্চয়তা যদি সিল সাইন দিয়ে দিয়ে দেন তাহলে হয়ে গেল। বুঝছো। 47 নাম্বার দেখেন, when the hawala and sarf are conducted together the possession condition is not achieved in the surf contract. However, the transaction is considered valid because, এইটা আপনারা এক নাম্বার উত্তর, এটা মুখস্থ করে ফেলেন, এটা আর কিছু করার নাই। এই প্রশ্ন নিয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যারা আছেন, আউফি নিয়ে কাজ করেন, আউফির সাথে রিলেশন আছে, এই সবাইকে নিয়ে এটা নিয়ে গবেষণা হয়েছে। এই আমাদের যে মিস বাবাই ক্লাস নিয়েছেন, মিস বাবা, ইউসুফ সুলতান ভাই এবং আমরা যারা ছিলাম, সবাই মিলে আলোচনা করে এইটার উপর কোনো একমত হইতে পারি নাই কোনটা আসলে সঠিক উত্তর হবে। এই জায়গাটাতে কেউ একমত হইতে পারে নাই, এক একজন এক এক আনসার করছে। তো সবশেষে মোটামুটি একটা জায়গায় এসে সবাই মানে কিছুটা মেনে নেওয়ার মতো আর কি, সেটা হচ্ছে এ নাম্বার। ইউসুফ সুলতান ভাই এটা প্রস্তাব করছিলেন, তখন এইটার উপরই সবাই একটু মানে রুজু হয়েছে আর কি, এটা শরিয়ার পরিভাষায় রুজু হওয়া বলে আর কি। সঠিক সমাধান না, কিন্তু সবাই একটু মেনে নিছে। তো একটু এটা বুঝে দেন না ভাই আমাদেরকে। ডিফেক্টিভ প্রশ্ন। এখানে বলতেছে যখন আপনার এই আপনি এই ভিন্ন কারেন্সিতে রেমিটেন্স করবেন, যেমন সৌদি আরব থেকে কেউ বাংলাদেশে টাকা পাঠাইলো, তো সৌদি আরব থেকে যখন বাংলাদেশে টাকা পাঠায়, যে সৌদি আরব থেকে পাঠাইতেছে কি রিয়াল, বাংলাদেশে যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন টাকা, সে কিন্তু রিয়াল পাচ্ছে না। তার মানে এই জায়গাটাতে একটা কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে। তো কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইনস্ট্যান্ট পজিশন নিতে হবে দুই পক্ষ। বাট রিয়ালটা যেদিন পাঠাচ্ছে, বাংলাদেশে যার যে পাওয়ার কথা সে কিন্তু পাচ্ছে একদিন বা 2 দিন পরে। তো ইনস্ট্যান্ট পজিশনটা কিন্তু হচ্ছে না। এই বিষয়টাই বলা হয়েছে যে এখানে পজিশনের বিষয়ে তাহলে শরিয়ার হুকুমটা কি হবে। তো এখানে প্রথমটাতে বলা হয়েছে পজিশন কন্ডিশন ইজ ফরফিটেড ইফ দ্য সার্ফ এন্ড হাওয়ালা আর টুগেদার। যে বায়ার সার্ফ মানে কারেন্সি এক্সচেঞ্জ এবং হাওয়ালা দুইটা যখন একসাথে হয় তখন পজিশনের বিষয়টা ফরফিট হয়ে যায়। পজিশনটা আসলে এখানে মানে ম্যান্ডেটরি কোনো ইস্যু থাকে না। ঠিক আছে ভাই। কিন্তু এইখানে স্ট্যান্ডার্ডে আসলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে কনস্ট্রাকটিভ পজিশনটাকে সাফিসিয়েন্ট কনসিডারেশন করা হয়। যে যখন সে রিয়াল জমা দিচ্ছে তখনই ব্যাংক তাকে বলে একটা রিসিপ্ট পেপার দিয়ে দিচ্ছে যে কত টাকা তার অ্যাকাউন্টে জমা হবে। এটার কিন্তু একটা রিসিপ্ট পেপার দিয়ে প্রায় সবগুলোতেই মতামত ছিল। তো শেষে এই এক নম্বরটাকে জাস্ট একটু সবাই মেনে নেওয়ার মতো অবস্থা, এই জন্য এইটা আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করে আপনারা এক নম্বরটাই জাস্ট ধরে রাখেন আর কি। 48 নম্বর দেখেন, কালেকশন অফ,
হ্যাঁ, কালেকশন অফ দ্য অ্যামাউন্ট অফ কমার্শিয়াল পেপার ইজ কনসিডার্ড এজ এন এজেন্সি উইথ দ্য ক্লায়েন্ট অ্যাপয়েন্টিং দ্য আইএফআই অ্যাজ এন এজেন্ট। ব্যাংক যখন কারো চেক কালেকশন করে দেয় তখন ব্যাংক এজেন্টের ভূমিকায় থাকে, ক্লায়েন্টের পক্ষে সে টাকাটা কালেকশন করে। অ্যান্ড ইনস্টিটিউশন এখানে কিন্তু কালেকশন যেহেতু এজেন্ট হিসাবে করতেছে, তাই সে একটা এজেন্সি ফি পাবে। বাট এজেন্সি ফিটা কিন্তু দুই পক্ষ মিলে নির্ধারণ করতে হয়। এখন এই জায়গায় যদি দুই পক্ষ মিলে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে না থাকে তাহলে কি হবে? ডি, ডি ফর ঢাকা। কোনটা হবে বলেন। ডি, ঢাকা। এ এ ডিতে কি বলছে? ইনস্টিটিউশন মে ফলো দ্য প্রিভেইলিং প্র্যাকটিস, এইটুকু ঠিক আছে। অর দ্য অ্যাকচুয়াল কস্ট, এটা ঠিক আছে। কিন্তু পরে কি বলছে? হুইচ ইজ হায়ার, এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। তার মানে এটা হবে না। এ হবে। এ বলছেন কি প্র্যাকটিস প্রিভেইলিং এমন ইনস্টিটিউশন ইজ টু বি অ্যাক্টেড আপন, এইটুকু ঠিক আছে। হ্যাঁ, তাহলে এ নাম্বারই উত্তর। ডিটা হইতো যদি শেষের এই অংশটুকু না থাকতো, তাহলে হইতো। এই শেষের অংশটুকু থাকার কারণে ডি বাদ। এবার আসেন 49 নাম্বার। দ্য সেল অফ এ কমার্শিয়াল পেপার দ্যাট হ্যাজ নট বিকাম ডিউ ফর এন অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট টু ইটস ভ্যালু ইজ এ ফর্ম অফ, কি হবে কোন? এটা আমরা একটু আগে পড়ে আসছি। হ্যাঁ, রিবা আর নাসিয়া ফদল সব পড়ে ফেলছি। রিভাল নাসির। আছে। নাসিয়া। হ্যাঁ, কেন নাসিয়া হবে? সময়ের আগে হচ্ছে। তাহলে সময়ের দুয়ার আগে। ব্যবধানে টাইম। এখানে, সময়ের ব্যবধানে লেনদেন হচ্ছে এখানে। তো এই সময়ের ব্যবধানে লেনদেন হওয়ার কারণে এটা রিবা আর নাসিয়া, সময়ের বিপরীতে সুদ। কারণ যখন সে টাকাটা দিচ্ছে ওই নির্ধারিত সময়ের সময় ওই ডলারের ভ্যালুটা সেম নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। তাহলে উত্তর এটা হচ্ছে সমান, বি নাম্বার। হ্যাঁ, এটা সমান হলেও রিভাল নাসিয়া। এর সমান, সমান হচ্ছে কোন সমান? ওই সমান হচ্ছে আপনার $1,00,000 এই এই বিল অফ এক্সচেঞ্জ যদি আপনি $1,00,000 দিয়ে ইনস্ট্যান্ট কিনে নেন। বাট এই $1,00,000 ভ্যালুটা 3 মাস পরে যখন সে পেমেন্ট পাবে তখন এই $1,00,000 যে $1,00,000 দিয়ে আপনি কিনছেন তার মূল্য কিন্তু সেম নাও থাকতে পারে। মানে $1,00,000 কত? ধরেন $1,00,000 দিয়ে হ্যাঁ কিনলেন, অথবা ধরেন $1,00,000 সমপরিমাণ টাকা দিয়ে কিনলেন, যে ইনস্ট্যান্ট আপনার ধরেন 120 টাকা পার ডলার। এখন $1,00,000 120 টাকায় যা আসে 1,20,00,000 টাকা দিয়ে আপনি ওই বিল অফ এক্সচেঞ্জটা কিনে নিলেন। তো 3 মাস পরে যে এই 1,20,00,000 টাকায় হবে এই $1,00,000, তার কি নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এই জন্য তখন রিবা আর নাসিয়া এবং রিবা আল ফদল দুইটাই হবে। দুইশো পঞ্চাশ, সমান এটা আমরা যখন স্ট্যান্ডার্ড পড়ছি অনেক বিস্তারিত আলোচনা করছি এই বিষয়টা। অনেক, এই ছোট্ট একটা স্ট্যান্ডার্ড 2 ঘন্টা ব্যাপী আমরা পড়ছি। এই আপনার এই স্ট্যান্ডার্ডটা, তখন এই বিষয়টা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আর বিস্তারিত যাচ্ছি না, আমরা এখানে জানি যে রিভার আছে এটা। 250 দেখেন, ইট ইজ নট পারমিসিবল টু ডিল ইন এ ব্যাংকার্স চেক or certified check in something which possession is stipulated, such as contract of serve এবং purchase or gold silver using it, true or false? মানে ব্যাংকার ফলস। চেক দিয়া এই জাতীয় ট্রানজেকশন করাটা জায়েজ নাই, এটা ট্রু আর ফলস? জায়গা আছে। এটা 100% জায়েজ আছে, কারণ ব্যাংকার চেক কোনো জীবনে ডিজঅনার হওয়ার সম্ভাবনা নেই। যেমন আপনার ব্যাংক থেকে একটা দিল, কি ব্যাংক ড্রাফট দিল, এই ব্যাংক ড্রাফটটা একটা ব্যাংকার চেক, পে অর্ডার দিল, এটা একটা ব্যাংকার চেক, এটা জিন্দেগিতেও এই ইয়া হবে না, ডিজঅনার হবে না। এখন তো হচ্ছে। কোনটা? এই যে এইগুলি দুর্বল ভরসা বলবে। এইগুলি কি ডিজঅনার করার কোনো অপশন আছে এনআই একটা? কোনো অপশন কিন্তু নাই।
ভাই যে কথা বলতেছেন আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা বুঝছেন কিনা জানি না, আমি বুঝতেছি না। প্রসিড করেন। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, 51 নাম্বার পড়েন। অল অফ দ্য অ্যাবভ হবে না? বি। অল অফ দ্য অ্যাবাভ, অল অফ ঢাকা। দ্য অ্যাবভ, অল অফ দ্য সবাই কি একমত? সবই হবে। ডি হবে। তাহলে এটা অল অফ দ্য অ্যাবাব উত্তর, এটা আর আমরা একটু পড়তেছি না। সবাই যেহেতু একমত, এখানে আমি উল্টা বলতে গেলে তো ওই যে একবার এই যে একটা ওয়াজের মধ্যে শুনছিলাম, একজনে ঘোষণা দিছে যে ওই কি জানি ঘোষণা দিছে, মানে আগামীকাল যারা ঘর থেকে বের হইবে সে পাগল হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা ঘোষণা দিছে। তো এই ঘোষণা দেওয়ার পরে কেউ ঘর থেকে বের হয় নাই। তো কিছু আছে না একটু উল্টা, মানে এয়ার টাইপের, তেরা টাইপের। তো একজন বের হইছে যে আসলে বিষয়টা কি বোঝার জন্য। তো সে যখন বের হইছে তখন অন্যরা দেখলো যে একজন তো বের হইছে, তো সবাই বের হয়ে বললো যে এই লোকটা পাগল হয়ে গেছে। আসলে কিন্তু ওই লোকটা পাগল না, ভালোই ছিল। কিন্তু এই যে সবাই একটা জিনিস মেনে নিছে, একজন ব্যতিক্রম যায়, সে নিজে পরে ভালো মানুষ থাকা সত্ত্বেও পাগল হয়ে গেছে। তখন আপনারা একমত হয়েছেন, আর আমি বিপরীত গেলে তো আর হয় না, এটা বলব দেব। 52 নাম্বার, ট্রু অর ফলস, অল পার্টিস হোজ সিগনেচার অ্যাপিয়ার অন দ্য কমার্শিয়াল পেপার ইনক্লুডিং দ্য ড্রয়ার। এটা তো মনে হয় আমরা পড়ছি না? Endorser, the guarantor are jointly responsible to pay the holder the value of the paper in accordance with the rules of liability. Holder is entitled to have a recourse them severally or jointly after the refusal of the drawer. এটা মনে হয় হুবহু আমরা একটু আগে পড়ে আসছি। এটা আসলে ট্রু, একটু আগে আমরা পড়ে আসছি এটা। হ্যাঁ, যারা 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 সাইন করবেন, হ্যাঁ যারা সাইন করবেন সবাই রেসপন্সিবল। সেই ক্ষেত্রে লাস্ট যে বেনিফিশিয়ারি থাকবে, যদি চেকটা ডিজঅনার হয় সেই ক্ষেত্রে যারা সাইন করেছেন যে কারো কাছে সে টাকা চাইতে পারবেন, এবং এবং একই সাথে সে সবার কাছেও টাকা চাইতে পারবে, এটা জায়েজ আছে। তাহলে এটা ট্রু। 53 নম্বর, সিনারিও বেস প্রশ্ন। আ বিজনেস ওনার সেলস গুডস টু দ্য ক্লায়েন্ট ফর $5,000 on deferred payment basis. The client issues a promissory note for the amount payable in 90 days. The business owner needing immediate cash goes to an Islamic financial institution to sell the promissory note for $4,500. ট্রানজাকশনটা জায়েজ আছে কিনা? প্রথমে এই পর্যন্ত ঠিক ছিল, হ্যাঁ 90 ডেজ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরে এসে যখন ডিসকাউন্টিং এর ইস্যুটা বলছে, এই ডিসকাউন্টিং এর ইস্যুটা আসলে জায়েজ নাই, কারণ এটা তখন সুদের ট্রানজাকশন হয়ে যায়। তাহলে দেখেন এখানে এই কথাটা যেখানে বলা আছে ওইটাই উত্তর। এ আমেরিকা। 53 নম্বর, এতে আছে যে এটা ফেস ভ্যালুর চাইতে কম দামে বিক্রি করলে এটা সুদ হয়ে যাবে, যেটা শরিয়াতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। নাম্বার উত্তর। এবার দেখেন 54 নম্বর, এন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যুস এ কমার্শিয়াল পেপার টু রেইজ ক্যাপিটাল। তাহলে কমার্শিয়াল পেপার ইস্যু করছে ক্যাপিটাল সংগ্রহ করার জন্য। পেপার ইজ ব্যাকড বাই পোর্টফোলিও অফ ইটস টানজিবল অ্যাসেট। কমার্শিয়াল পেপারের আন্ডারলাইং বিষয়গুলো হচ্ছে টানজিবল অ্যাসেট আছে, রিয়েল এস্টেট আছে, মেশিনারি আছে। দ্য পেপার ক্যান বি ট্রেডেড ইন দ্য সেকেন্ডারি মার্কেট। ইজ দিস পারমিজিবল আন্ডার আওফি? শরিয়া স্ট্যান্ডার্ড 16। এইটা আসলে যে যে কথাটা বলছে, এটা মনে এই হয় এই স্ট্যান্ডার্ডের সাথে এটা মিলে না। এটা মূলত হচ্ছে ওই 17 নাম্বার বা ওই যে কি সুদ। সুকুকের সাথে এটার
এই সম্পর্ক আছে, এটা 16-র সাথে সম্পর্ক নাই। তো এটা আসলে জায়েজ আছে, হ্যাঁ। আন্ডারলাইং অ্যাসেট যেগুলি বলছে সবগুলোই পারমিজিবল অ্যাসেট, টানজিবল অ্যাসেট, রিয়েল এস্টেট, মেশিনারি, এই সুকুকটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করা জায়েজ আছে। দেন এই কথা ইয়েস কোথায় আছে সেটা তোর এই ডি নাম্বার মনে হয় হবে, অ্যাজ লং এজ দ্য মেজরিটি অফ দ্য পোর্টফোলিও কনসিস্ট টানজিবল অ্যাসেট অ্যান্ড নট জাস্ট ডেট। এখানে তো মেজরিটি না, সবগুলোই টানজিবল অ্যাসেট, হ্যাঁ। তো অতএব এটা ট্রেড করা যাবে। 55 নম্বর দেখেন, আ কোম্পানি ইস্যুস এ বিল অফ এক্সচেঞ্জ ফর গুডস ইট হ্যাজ রিসিভড ফ্রম সাপ্লায়ার উইথ এ ম্যাচুরিটি অফ 60 days. The supplier endorses the bill to a third party to settle a debt he owes. According to the standard, is this endorsement considered a valid transfer of commercial paper? এখানে এটা হচ্ছে মূলত দেখেন এই আমার সাইড, হুম, এটা মূলত কি হাওয়ালা হয়ে যাচ্ছে, তাই না? ট্রান্সফার। এটা সরাসরি হাওয়ালা হয়ে যাচ্ছে, হাওয়ালা, এটা জায়েজ আছে। ঢাকা না, ইয়েস বিকজ দ্য বিল অফ এক্সচেঞ্জ ঢাকা। 55 ডি। 55 নম্বর দেখেন, এটা বি ডি হবে, হ্যাঁ। এটা এক হচ্ছে এটা এই ট্রান্সফারটা ভ্যালিড। বিল অফ এক্সচেঞ্জ রিপ্রেজেন্টস রাইট টু এ ডেট। বিল অফ এক্সচেঞ্জ মূলত হচ্ছে বিল অফ এক্সচেঞ্জে যে পরিমাণ টাকা লেখা আছে এই টাকার উপর একটা অধিকারকে বোঝায়, হুইচ ইজ ট্রান্সফারেবল ফ্রম ডেটর টু ক্রেডিটর। এটা একজন ক্রেডিটর থেকে আরেকজন ক্রেডিটরে কিন্তু ট্রান্সফার করার সুযোগ আছে। তাহলে আমাদের 16 নম্বর স্ট্যান্ডার্ডও শেষ। আমরা এখন পড়বো ইনভেস্টমেন্ট সুকুক, 17 নম্বর। 255 দেখুন, সুকুক মে বি ট্রেডেড ইন ইফ দে represent an ownership of tangible asset হবে, অ্যাসেটটা আসলে নাই, usufructs or services after subscription is closed, sukuk are allotted and activities commence. If sukuk are traded in prior to the commencement of activities, then প্রথম যেটুকু বলছে এইটুকু সব জায়েজ সিচুয়েশন বলছে, যে যখন সুকুকের আন্ডারলাইং অ্যাসেট থাকে, টানজিবল অ্যাসেট, ইউজুফ্রাক বা সার্ভিস, সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন ক্লোজ করার পরে, সুকুক সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করার পরে, এবং যখন কার্যক্রম শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে এটা ট্রেড করা যায়। এখন কাজ শুরু করার আগে কি করতে, মানে ট্রেড করতে পারবে কিনা, যে কাজ শুরু করার পর তো ট্রেড করতে পারবে, এটা আগে বলে দিচ্ছে, এটা জায়েজ আছে। কাজ শুরু করার আগে ট্রেড করতে পারবে কিনা, পারবে, কিন্তু তার রুল ফলো করতে হবে। হ্যাঁ, এটা একবারে স্ট্যান্ডার্ডে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে কাজ শুরু করার পূর্বেও পারবে, তবে বায়ার সার্ফের নিয়ম অনুযায়ী করতে হবে। বায়ার সার্ফের নিয়ম কি? বায়ার সার্ফের নিয়ম হচ্ছে একবার ইনস্ট্যান্ট, হ্যাঁ, পজিশনটা ইনস্ট্যান্ট নিতে হয়, সেম Spot। কারেন্সিতে হইলে সমান হইতে হবে, ভিন্ন কারেন্সিতে হইলে স্পট হইতে হবে। মূল্যের ভিন্ন হইতে পারবে, বাট স্পট ট্রানজেকশন হইতে হবে। তো এখানে আসলে ধরেন কমেন্সমেন্ট করার পূর্বে টাকাটা কিন্তু মানে এই সুকুকের আন্ডারটা কিন্তু টাকা থাকে, টানজিবল অ্যাসেট হয় না। তো সেই অবস্থায় যেহেতু টাকা, এটাকে যদি টাকায় ট্রিট করা হয় তাহলে সমান মূল্যে হইতে হবে এবং হাতে হাতে হইতে হবে, মানে ডেফার্ড রাখার কোনো সুযোগ নাই আর কি।
এটা 10:30 হবে। দেখেন 56 নাম্বার, ইফ দ্য রিয়েলাইজ ফান্ড, আমরা ক্লোজ করে দিব। 55 হবে। 55 চৌকুকটা শেষ করেন। দেখেন, ইফ দ্য রিয়েলাইজ ফান্ডস অফ ইস্তিসনা সুকুক আর ইমিডিয়েটলি পেইড অ্যাজ প্রাইস ইন এ প্যারালাল ইস্তিসনা কন্ট্রাক্ট ট্রেডিং ইন দেম। দেখেন এটার উত্তর কি হবে? পারমিসিবল। সি। সি তে কি বলছে? ইজ সাবজেক্ট টু দ্য রুলস অফ ডিসপোজাল অফ ডেটস। এটার উত্তর সি নাম্বারে। হ্যাঁ, কারণ হচ্ছে যখন গুডস ডেলিভারি করার পূর্ব পর্যন্ত যদি ইমিডিয়েট পেমেন্ট দিয়ে থাকে তখন এটার আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে ডেট। তো ডেট অবস্থায় যদি এটা ট্রেড করতে হয় তাহলে ডেটের নিয়ম অনুযায়ী ট্রেড করতে হবে। 57 নাম্বার দেখেন, ইজ দ্য ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশন দ্যাট অ্যাক্টস ফর রিমিউনারেশন অন বিহাফ অফ দ্য সাবস্ক্রাইবার দ্য এক্সিকিউটিং দ্য ইস্যু কন্ট্রাক্ট। দেখেন 57 নাম্বার, সাবস্ক্রাইবারদের পক্ষে যদি ইস্যু কন্ট্রাক্ট সম্পাদন করার জন্য কাউকে নিয়োগ দেওয়া হয় তখন তাকে ইস্যু ম্যানেজার বলা হয়। এটা আর ব্যাখ্যা দরকার নেই, আপনার এটা একবার মুখস্থ করে ফেলেন। এটা শুধু একবারে জাস্ট ইস্যু ম্যানেজার, একটা ইস্যু ম্যানেজারের সংজ্ঞাটাই বলা হয়েছে এখানে। দেন 58 নম্বর, ট্রেডিং অফ সুকুক। দেন 18 নম্বরটা আমরা পড়ি, সালাম সুকুক মে বি ট্রেডেড, এটা ঠিক না? ইট ইজ permissible to trade in Murabaha certificate after delivery of the Murabaha commodity to the buyer. মুরাবাহা কমোডিটি যদি বায়ারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয় সেক্ষেত্রে ওই সুকুকটা ট্রেড করাটা পারমিজিবল বলতেছে, আসলে এটা পারমিজিবল না। তারপরে এটাও তাহলে হবে না। সি নাম্বার, ইট ইজ পারমিজিবল টু ট্রেড ইন মুশারাকা মুদারাবা সার্টিফিকেটস আফটার কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্টিভিটি। মুদারাবা মুশারাকা সুকুকের ক্ষেত্রে কাজ শুরু হয়ে গেলে তখন এটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করা যায়, এটাই সঠিক। সি নাম্বার উত্তর। 59 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, নিচের কোনটা ভুল? দেন আমরা একটু পড়েই ফেলি। ইনভেস্টমেন্ট সুকুক রিপ্রেজেন্ট আ কমন শেয়ার ইন দ্য ওনারশিপ। এখানে কি বলছে, কোনটা ভুল? হ্যাঁ, তাহলে কমন শেয়ার ইন দ্য ওনারশিপ অফ দ্য অ্যাসেট মেড অ্যাভেলেবল ফর দ্য ইনভেস্টমেন্ট, এটা একবার এজ ইট ইজ ইন এই এই 17 নম্বর স্ট্যান্ডার্ডে আছে, এটা ভ্যালিড প্রশ্ন, ভ্যালিড উত্তর। আর আমাদের বলছে ঠিক ভুলটা আছে, বের করতে। বি ভুল নাম্বার করে হচ্ছে ইনভেস্টমেন্ট সুকুক রিপ্রেজেন্ট আ ডেট owed to the issuer by the certificate holder। হ্যাঁ, এটা ফেলেছি। এটা আসলে কি, এটা এটা দেখেন তো এটা কি ঠিক হয়? এটা কিন্তু ঠিক হয় না, কারণ হুকুকের ক্ষেত্রে এটা কিন্তু ইস্যুয়ারের কাছে ডেট হিসাবে ক্রিয়েট হয় না, কারণ ইস্যুয়ারের সাথে কোনো ধরনের ওইরকম কোনো সম্পর্কই থাকে না। ইস্যু করার পরে সম্পর্কটা নির্ধারিত হয় আন্ডারলাইং কন্ট্রাক্ট যেটা আছে কন্ট্রাক্টের মাধ্যমে। তো কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি ইজারা হয় তাহলে এখানে লেজর লিজি সম্পর্ক হবে। যদি মুরাবাহা হয় তাহলে এখানে সেলার পারচেজার সম্পর্ক হবে। এখানে যদি ইস্তেসনা হয় তাহলে মুস্তাসনি পারচেজার, এরকম একটা সম্পর্ক হবে। তো এক একটার ক্ষেত্রে এক এক রকম। মোশারাকার ক্ষেত্রে পার্টনারশিপ সম্পর্ক হয়। সব জায়গায় আসলে ডেট ক্রিয়েট হয় না, তার মানে এইটা ভুল। বাকিগুলি আর পড়া দরকার নেই। হ্যাঁ, আমরা সঠিক উত্তর যেহেতু পেয়ে গেছি, তাহলে 59 নম্বর উত্তর হচ্ছে বি। 60 নম্বর দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নেগোশিয়েবল সুকুক, কোন সুকুকটা নেগোশিয়েবল
না, এটা আপনারা জানেন, একবারে ক্লিয়ার কাট স্ট্যান্ডার্ডে বলা আছে সালাম সুকুকটা ট্রেড করা যায় না। ট্রেড করা যায় না মানে নেগোশিয়েবল করা যায় না। তাহলে সালাম, বাকি সবগুলি নেগোশিয়েবল, মানে ট্রেড করা যায়। দেখেন 261, an Islamic financial institution issues sukuk to finance the purchase of a fleet of new vehicles, which will then be leased to a corporate client. The sukuk holder receives a share of the rental income from these vehicles. What type of sukuk? যেহেতু এখানে সুকুকের ইনকামটা আসতেছে রেন্টাল থেকে, তার মানে এটা রেন্টালকে আরবিতে বলা হয় ইজারা। দ্যাট মিনস এটা হচ্ছে ইজারা সুকুক। দেন ইজারা সুকুক যেটা বলা আছে ওইটাই উত্তর। বি। তাহলে এটার উত্তর হচ্ছে বি নাম্বার। বি। বিতে কি বলছে? দিস ইজ এন ইজারা সুকুক এন্ড ইট ইজ পারমিসিবল বিকজ সুকুক হোল্ডার্স হ্যাভ ওনারশিপ অফ দ্য লিস্ট অ্যাসেট এন্ড রিসিভ আ শেয়ার অফ রেন্টাল। এটা পুরাটাই সহি কথা, তার মানে এটাই উত্তর। এবার আসি আমরা 62, গভর্নমেন্ট ইস্যুস সুকুক টু ফাইন্যান্স দ্য কনস্ট্রাকশন অফ এ নিউ হাইওয়ে। একটা রাস্তা নির্মাণ করার জন্য সুকুক ইস্যু করছেন। প্রসপেক্টাস স্টেজ দ্যাট দ্য সুকুক হোল্ডার্স হ্যাভ আ শেয়ার ইন দ্য ওনারশিপ অফ দ্য হাইওয়ে। যে এখানে এই রাস্তাটা নির্মাণ হয়ে যাওয়ার পরে এই রাস্তার মালিকানা অর্জন করবে সুকুক হোল্ডাররা। আপন কমপ্লিশন দ্য গভর্নমেন্ট উইল পে দ্য সুকুক হোল্ডার্স আ প্রফিট শেয়ার ফ্রম দ্য টুলস কালেক্টেড ফ্রম দ্য হাইওয়ে। তো রাস্তা থেকে যে টোল আদায় করবে এই টোলটা তারা প্রফিট হিসাবে পাবে। এই স্ট্রাকচারটা ভ্যালিড কিনা? এটা অবশ্যই ভ্যালিড একটা স্ট্রাকচার। এ। এটা একটা ভ্যালিড স্ট্রাকচার, কারণ এটা হচ্ছে মূলত ইস্তেসনা সুকুক। তাহলে দেখেন, বিকজ দ্য সুকুক হোল্ডার হ্যাভ দ্য ওনারশিপ অফ দ্য আন্ডারলাইং অ্যাসেট। তার মানে ইস্তিসনার ক্ষেত্রে কি, ইস্তিসনা তৈরি করে একটা অ্যাসেট কিনা হয়, কেনার পরে কি ওই অ্যাসেটের মালিক হয়ে যায়। তো সেই হিসাবে তারা কি ওনারশিপ, আন্ডারলাইং অ্যাসেটের ওনারশিপ পাচ্ছে। আর যখন অ্যাসেটের মালিক হয়ে যাবে তখন অ্যাসেট থেকে যে এই রেভিনিউ জেনারেট হবে, এটা মালিক তো তারাই হবে। তার মানে এ নাম্বারই উত্তর। 63 নাম্বার দেখেন, কোম্পানি ইস্যুস সুকুক দ্যাট রিপ্রেজেন্টস আ পুল অফ ইটস অ্যাকাউন্টস রিসিভেবলস debt owed to the company. The sukuk holder receives a share of the collections from these debts. Can this sukuk be traded in the secondary market? যে সুকুকের আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে ডেট, ওই সুকুক সেকেন্ডারি মার্কেটে ট্রেড করা যায় না। তাই এই কথা যেখানে লেখা আছে সি। ওইটাই উত্তর। কোনটাতে লেখা আছে এটা? সি হবে। সি, বিকজ সুকুক আর বেসড এন্টায়ারলি অন ডেট। হ্যাঁ, এটাই উত্তর। কারণ ডেটের ক্ষেত্রে তো আপনার ডেট যেটা আছে এর চেয়ে বেশি তো আর আপনি কালেকশন করতে পারবেন না। কারণ এইটা যদি ট্রেড করতে হয় সেকেন্ডারি মার্কেটে, তার মানে ডিসকাউন্টিং এ ট্রেড করতে হবে। তো ডেটকে ডিসকাউন্ট করে ট্রেড এটা করা হারাম। হচ্ছে, যত টাকা ডিসকাউন্ট দিলেন তত টাকা সুদ হিসাবে বিবেচিত হবে। তাহলে সি নাম্বার উত্তর। এবার আসি আমরা 64 নাম্বার, এন ইনভেস্টর পারচেজেস আ মুরাবাহা সুকুক where the capital is issued by a company to invest in a business venture. The investor and the company agrees on a 60-40 ratio. তাহলে মুদারাবা সুকুক ইস্যু করছে, এখানে প্রফিট শেয়ারিং রেশিওটা 60-40। কোম্পানি গ্যারান্টি দিছে যে কোম্পানি গ্যারান্টি দিল যে অ্যাটলিস্ট 5% রিটার্ন পাবে অ্যানুয়ালি। এখন এই সুকুকটা পারমিজিবল কিনা? গ্যারান্টি তো দেওয়া যাবে না। না 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 ভাই, এটা সি হবে। সি হবে, তাহলে গ্যারান্টি গ্যারান্টি দেওয়া যাবে মানে না। এখানে যেহেতু মিনিমাম প্রফিটের গ্যারান্টি দিছে, মুদারাবাতে এই গ্যারান্টিটা দেওয়া যায় না। তো এটা এই সি না? হ্যাঁ, তাহলে সি নাম্বারই উত্তর। মুদারাবাতে কোনো প্রফিটের গ্যারান্টি দেওয়া যায় না। আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যুস এ সুকুক ফর মিক্সড অ্যাসেট পোর্টফোলিও where 60% অ্যাসেট হইতেছে টানজিবল, 40% হচ্ছে ডেট এন্ড রিসিভেবল। এই সুকুক সেকেন্ডারি মার্কেটে ট্রেড করা যাবে কিনা? বেশিরভাগটা তো ট্যানজিবল।
করা যাবে তো। তাহলে বেশিরভাগ যদি টানজিবল হয় সেই ক্ষেত্রে কি সুকুক এটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করা যাবে? সেকেন্ডারি মার্কেটে করা এটা যাবে। ট্রেড করা যাবে, হ্যাঁ, যেহেতু বেশিরভাগই যাবে হচ্ছে তো। টানজিবল। tangible। তাহলে উত্তর হবে কোনটা? দেখেন এই কথা যেখানে লেখা আছে ওইটাই উত্তর। এবার একটু পড়েন এই কথা যে অপশনে লেখা আছে ওইটাই উত্তর। প্রথমটা সুকুক ক্যান নট বি ট্রেডেড বিকজ ইট, এখানে ক্যান নট বি ট্রেডেড বলছে, তার মানে এটা হবে না। পরে কি বলছে? ট্রেডিং প্রাইস অফ দ্য সুকুক ক্যান বি হায়ার লোয়ার দেন ইটস ফেস ভ্যালু, দ্য মেজরিটি অফ অ্যাসেটস আর ট্রানজিবল। এইটাই আসলে উত্তর, এটা এটা সহি কথা। আমরা 38 বাজে আর 22 মিনিট আছে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে, আমরা আরেকটা স্ট্যান্ডার্ড পড়ে ফেলি, হ্যাঁ। sure। হ্যাঁ, পজেশন, কব্জ, এটা আমরা জানি। পজেশন মানে দখলে নেওয়া দুই ধরনের হইতে পারে, ফিজিক্যাল এবং কনস্ট্রাকটিভ। বস্তুরা যদি হাতে হাতে গ্রহণ করা হয় তাহলে ফিজিক্যাল, আর যদি বস্তু গ্রহণ না করে বস্তুর ডকুমেন্টস পাওয়া যায় তাহলে হইতেছে কনস্ট্রাকটিভ পজেশন। এইটাই হচ্ছে পজেশনের মূল কথা। আর আমরা এটা পড়ি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। এই নিচের তিনটা অপশনের মধ্যে কোনটা সত্য? আমরা আসলে সবগুলি পড়ে ফেলি। বেসিস ফর ডিটারমাইনিং দ্য মোড অফ পজেশন ইন থিংস ইজ কাস্টম। মানে পজেশনটা আপনি কিভাবে নেবেন এইটা কাস্টমারি প্র্যাকটিস দ্বারা নির্ধারিত হয়। এই কথাটা সহি না? সহি, সত্যি কথা। সহি, কারণ কারেক্ট কারেক্ট হ্যাঁ, তাহলে এটা কারেক্ট। বি নাম্বার all of দেখেন, the above হবে। অ্যাকচুয়াল পজেশন ইজ রিয়েলাইজড ইন ইমুভেবল প্রপার্টি থ্রু রিলিঙ্কুইশমেন্ট এন্ড এনাবলিং ট্রানজাকশন টু ইট। স্থাবর সম্পত্তি যেগুলি আছে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পজেশনটা হচ্ছে খালি করে দিতে হবে এবং এটা ট্রানজাকশন করার সুযোগ দিতে হবে। আমরা এই যে আজকে আমাদের শরিয়া সুপারভাইজারি কমিটির মিটিং ছিল, এখানে একটা ওই জুবায়ের স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, খুব সুন্দর একটা ঘটনা বলছে, এটার সাথে হুবহু মিলে যায়। তো ওনাদের একজন শিক্ষক ইউনিভার্সিটির, উনি ইউনিভার্সিটির এই ইয়াতে থাকতো আর কি, কোয়ার্টারে, ফ্যামিলি নিয়ে। তো এরপরে উনি দ্বিতীয় আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পরে ওই ফ্যামিলি নিয়ে থাকে একটা বাসা ভাড়া নিয়ে। প্রথম ফ্যামিলি ওই কোয়ার্টারে ছিল, দ্বিতীয় ফ্যামিলি বাইরে ভাড়া নিয়ে থাকতো। তো স্বাভাবিকভাবেই তো বাংলাদেশে দ্বিতীয় বিয়ে কোনো প্রথম ফ্যামিলি কখনোই মেনে নেয় না, এটাই আমাদের বাংলাদেশের টেন্ডেন্সি। তো ওনাদেরও পারিবারিক ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছে, হওয়ার পরে ওই স্যার প্রথম ফ্যামিলিকে ডিভোর্স দিয়ে দিছে। এখন ডিভোর্স দিয়ে দেওয়ার পরে কোয়ার্টার তো ওনার নামে, ওনার কোয়ার্টারে থাকে। তো থাকার কারণে আপনার ওনার বেতন থেকে তো প্রতি মাসেই এই বাসা ভাড়া বাবদ টাকা কেটে হাউস নিচ্ছে, রেন্ট কাটতেছে। হাউস রেন্ট কাটতেছে। আর বিপদে পড়ছে না? হ্যাঁ। তখন উনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে চিঠি দিছে যে আমি আজকে থেকে বাসা ছেড়ে দিলাম, এখন থেকে যাতে আমার এই বেতন হাউস থেকে রেন্ট হাউস কাটানো রেন্ট হয়। কাটা না হয়। তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওনাকে ফেরত চিঠি পাঠাইছে যে এইভাবে বাসা ছাড়া যায় না, বাসা ছাড়তে হলে বাসাকে খালি করে দিতে হয়। So then এই যে এখানে এরকম স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পজেশনের জন্য আগে খালি করতে হবে, তারপরে এটা ব্যবহার করার সুযোগ দিতে হবে। যদি থাকে তাহলে এটা পজেশন হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এটাও কি ঠিক আছে? ঠিক আছে। সি নাম্বার হচ্ছে কনস্ট্রাকটিভ পজেশন ইনক্লুড দ্য রেজিস্ট্রেশন মর্টগেজ, এটাও ঠিক আছে। দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবাভ। 67 নাম্বার, in which stage the reciprocal possession like delivery and acceptance of delivery within the session of the contract will be the spot basis, ইয়াদান বিয়াদিন। এই ধরনের ট্রানজেকশনটা স্যার কোন ধরনের কন্ট্রাক্টের ক্ষেত্রে? হাতে হাতে হইতে হবে, স্পটের মধ্যে হইতে হবে, এটা বায়ার সার্ভের ক্ষেত্রে। এটা আপনারা সবাই জানেন, তার ব্যাখ্যার কিছু নাই। 68 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। কোনটা ভুল? Then expenses of delivering the good sold commodity for presenting it is the responsibility of the buyer, এইটাই আসলে ভুল কথা।
যে জিনিস বিক্রি করবে বায়ারের কাছে উপস্থাপন করতে গিয়া যে খরচ হবে এটা কি বায়ার দিবে? না। এটা বায়ার দিবে না, তার মানে এটাই ভুল কথা। এখানে বলতেছে এটা বায়ারকে দিতে হবে। আচ্ছা, পরেরটা আমরা একটু পড়ি যেহেতু নান অফ দ্য অ্যাবাভ আছে। দ্য এক্সপেন্সেস অফ ডেলিভারিং দ্য সোল্ড কমোডিটি ফর প্রেজেন্টিং ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সেলার। তার মানে এটা সঠিক। সঠিক। তাহলে আর পড়া দরকার নেই, প্রথমটা ভুল। উত্তর হচ্ছে প্রথমটা, এ নাম্বার। এবার দেখেন 69 নাম্বার। দ্য ইনস্টিটিউশন নাকি দ্য স্টিপুলেশন অফ ডেলিভারি the sold commodity at a particular place, the expenses of transporting it to such place will be borne by the buyer. না, True or false? ফলস। False. কারণ কন্ট্রাক্টে যদি থাকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছায় দিতে হবে, তাহলে ওই জায়গা পর্যন্ত স্যারের পৌঁছায় দায়িত্ব। দেওয়ার দায়িত্ব হচ্ছে সেলারের, তার খরচও সেলারের। আর এখানে বলতেছে বায়ারের, এই কারণে ফলস। এবার আসেন 70 নাম্বার। ইন প্রিন্সিপাল চার্জেস ইনকার্ড ইন ডেলিভারি and collection in the court contract related to its payment using one of the standard customary units should be borne by কে বন কে বিয়ার করবে? বড় ওয়ান। দেন আপনি মনে করেন কাউকে 20,000 টাকা ধার দিচ্ছেন, ডি হবে। যাকে ধার দিচ্ছেন সে বলল যে ভাই টাকাটা তুমি আমার বিকাশে পাঠিয়ে দাও। তাহলে বিকাশে পাঠাইতে গেলে কি বিকাশে একটা খরচ আছে না? আছে। তাহলে এই খরচটা কে বিয়ার করবে? বড় তাহলে এখানে খরচটা বিয়ার করবে বড়। বড়োয়ার। উত্তরে 71 নম্বর দেখেন। ইন প্রিন্সিপাল চার্জেস ইনকার্ড ইন ড্রয়িং আপ অফ ডকুমেন্টস প্রমিজারি নোটস টাইটেল ডিডস লাইক দ্যাট আর রিকোয়ার্ড ফর ট্রানজেক্টিং আ লোন কন্ট্রাক্ট ইটস ইমপ্লিমেন্টেশন ও ডকুমেন্টেশন শ্যাল বি বর্ন বাই, এইগুলির খরচ কে বহন করবে কর্ত কন্ট্রাক্টের ক্ষেত্রে? পদের কথা কি বলছে বড় এখানে? বড় আর না। বড় আর। এইটাও বড়োয়ার। হ্যাঁ, এখানে ওই যে লোন কন্ট্রাক্ট মানে তো কর্ত কন্ট্রাক্ট। 72 নম্বর দেখেন। ইন প্রিন্সিপাল চার্জেস ইনকার্ড ইন ডেলিভারি অ্যান্ড কালেকশনস ইন দ্য কর্ট কন্ট্রাক্ট রিলেটেড টু ইটস পেমেন্ট ইউজিং ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড এটা রিপিট করছে কাস্টমারি কোশ্চেন। ইউনিটস শুড বি বর্ন। এটা কি আগেরটাই হবো? আগেরটাই হবো। সেম কোশ্চেন। 70 আর 72 সেম। 70 আর 72 দেখছেন অবস্থা না? তাহলে এটা আর আমাদের পড়ার দরকার নাই। 73 নম্বর আমরা পড়ি। ইট ইজ নট পারমিসিবল টু ডিল ইন এ ব্যাংকার্স চেক সার্টিফাইড চেক ইন সামথিং ইন হুইচ পজেশন ইজ স্টিপুলেটেড সাজ। এইটা আমরা আসলে একটু আগে মনে হয় পড়ে আসছি, তাই না? হ্যাঁ, আগের চ্যাপ্টারে ছিল। তাহলে এটা কি ফলস, ফলস। কারণ এখানে নট পারমিসিবল বলছি, এই জন্য ফলস। এবার আসে আমরা 74 নাম্বার সিনারিও বেসড প্রশ্ন। আ বায়ার পারচেজেস এ লার্জ কোয়ান্টিটি অফ গ্রেইন ফ্রম এ সেলার। The grain is stored in a warehouse and the seller gives the buyer the keys to the warehouse. একটা ওয়্যারহাউসে এগুলি রাখা আছে, ওই ওয়্যারহাউসের চাবিটা বায়ারকে দিয়ে দিছে along with the ownership of documents, এবং সাথে সাথে তার ডকুমেন্টসও দিয়ে দিছে। The buyer has not yet physically moved the grain. The possession has been transferred from the seller to the buyer according to the standard. এটা আসলে পজেশনটা হয়েছে কিনা? হয়েছে। এটা কনস্ট্রাকটিভ পজেশন হয়ে গেছে, তাই না? হুম। এই তো ডকুমেন্টস পেয়ে গেছে, আবার চাবিটাও পেয়ে গেছে। তাহলে এই কথা দেখেন কোথায় আছে? এ। এ নাম্বারে আছে, তাই না? এ নাম্বারই উত্তর। 75 নাম্বার দেখেন। an Islamic financial institution enters into a murabaha contract with a client to finance the purchase of a car. The bank buys the car from a dealership and before taking possession sells it to the client. এটা আসলে পারমিসিবল হলো কিনা? না ভাই।
কারণ সে মুরাবাহার ভিত্তিতে বিক্রি করতে হলে আগে পজিশন নিতে হবে। এটা মনে হয় কোথাও পড়ে আসছে এরকম একটা প্রশ্ন। তো এই কথা যেখানে লেখা আছে ওটাই উত্তর। দেখেন আগে সি। পজিশন সিতে, এই যে মাস্ট টেক আইদার ফিজিক্যাল অর কনস্ট্রাকটিভ পজিশন, তাহলে সি নাম্বার উত্তর। এবার দেখেন 76 নম্বর, সেলার ইজ সেলিং আ বিল্ডিং, বায়ার সাইন্স এ পারচেজ এগ্রিমেন্ট and seller gives them all necessary legal documents and keys to the building. The buyer begins to collect rent from the tenants. Has possession been transferred? Can the buyer now sell the building? হুম, ইয়েস। এটা কি পজিশন হবে? ওকে। এটা পজিশন হবে, কারণ সে কিন্তু সি। সবই পেয়ে গেছে সবই অলরেডি। পেয়ে গেছে, ভাড়াও ভাড়া ভাড়াও পর্যন্ত সে, পেয়ে গেছে। হ্যাঁ ভাড়াও কালেকশন করা শুরু করছে। তার মানে এটা অবশ্যই হবে হুম, বি নাম্বার, তাই না? হুম, তাহলে উত্তরটা হচ্ছে বি। দেন আমাদের এখনো 11 মিনিট আছে, আমরা আরেকটু পড়ি। sure। আজকে নিয়ত করছিলাম আপনাদের কত, মানে এই 20 পর্যন্ত 17 নম্বর শেষ। সুকুক পর্যন্ত পড়বো। দেখ আপনারা বলাতে আমার জন্য ভালোই হয়েছে, তাড়াতাড়ি আগায় যেতেছি। দেন লোন কন্ট্রাক্ট এবং দ্য মডার্ন অ্যাপ্লিকেশনস অফ কর্ড, এই আধুনিক যে সকল প্রয়োগ আছে ব্যাংক যে ট্রানজাকশন গুলো করে তার মধ্যে কোনটা কর্দ হিসাবে বিবেচিত হয়? কারেন্ট অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ওভারড্রাফট। ডি এ হবে। এন্ড সি। তাহলে এটা এ এন্ড সি, কারণ কারেন্ট অ্যাকাউন্টও কর্দ, ওভারড্রাফটও কর্দ। তাহলে আর সি উত্তর। তারপর দেখেন 78 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট কন্ডিশন অফ কর্দ কন্ট্রাক্ট। কর্দ কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনটা এলিমেন্ট না? অফার অ্যাকসেপ্টেন্স, এটা তো লাগবেই। লিগাল ক্যাপাসিটি অফ মেকিং ডোনেশন, এটা কি লাগবো? লাগবে না। ডোনেশনের প্রয়োজন। লাগবো না এটা? বি নাম্বারটা লাগবে লাগবে, এটাও লাগবে। ডোনেশন। দেখেন এটাও লাগবে, একটা আছে। দেখেন মানে দুইজনের একজনের একটা কন্ডিশন আছে যে এখানে ডোনেশন করার ক্যাপাসিটি থাকতে হয়। ডোনেশনের ক্যাপাসিটি, হ্যাঁ, দান করার একজনের ক্ষমতা থাকতে হবে। একজনের লাগে কন্ট্রাক্ট করার ক্যাপাসিটি, আর একজনের লাগে ডোনেশন, মানে যে ধার দিবে তার দিবে আর কি, ডোনেশন করার লেন্ডারের ক্যাপাসিটি, আর ক্ষমতা। যে নিবে তার কন্ট্রাক্ট করার ক্যাপাসিটি থাকতে হয়। তার মানে এটাও লাগবে। সি নাম্বার হচ্ছে বোরোয়ার ইজ লাইবল টু রিটার্ন দ্য সেম অ্যামাউন্ট। সেম অ্যামাউন্ট এই কথাটা ঠিক না, লাগবে না, এটা লাগবে না। তাই না? সেম অ্যামাউন্ট হ্যাঁ। ফেরত ফেরত দেওয়া কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। না। আপনি 1 কেজি চাল নিছেন, এখন যদি কয় যে ওই 1 কেজি চালই দিতে হবে, তাহলে আর লাভটা কি আপনার নিয়ে? হ্যাঁ, আপনার ধরেন ঘরের চাল নেই, খাবেন এই জন্য চাল নিছেন, এখন যদি ওই চালই ফেরত দিতে হয় তাহলে চাল নিয়ে দেখা ছাড়া তো আর কোনো কিছু করতে পারবেন না। ট্রানজাকশন। তাহলে সি নাম্বার উত্তর। 79 নম্বর, দেন 79 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন রেসপেক্ট অফ কর্ট কন্ট্রাক্ট। কোনটা সঠিক? borrower has to return the loan at the place where it was delivered, এটা সহি কথা। যেখান থেকে নিবে ওখানে ফেরত দিতে হবে। স্টিপুলেশন টু রিটার্ন দ্য লোন এট দ্য প্লেস আদার দেন দ্য প্লেস ইট ওয়াজ ডেলিভার্ড ইজ অ্যালাউড, এটাও ঠিক কথা। কারণ যদি তারা এগ্রিড হয় সেই ক্ষেত্রে অন্য জায়গাতেও দিতে পারবে। ল্যান্ডার্স লিগাল ক্যাপাসিটি টু আন্ডারটেক ট্রানজেকশন, এটাও ঠিক কথা। ঠিক আছে না? ঠিক আছে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ। 80 নম্বর, দেন হুইচ ইজ নট অল পারমিসিবল এজ রিগার্ডস কর্ট কন্ট্রাক্ট। কর্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনটা ঠিক না, পারমিসিবল না? স্টিপুলেশন অফ এন অ্যাক্সেস ফর দ্য ল্যান্ডার, এইটাই তো জায়েজ নাই। জায়েজ আছে এটা? না, অতিরিক্ত নেওয়া জায়েজ নাই। আর বাকি পড়ার দরকার আছে? বাকিগুলি ঠিক আছে। ওই এখানে কি বলছে? বেনিফিট বোরোয়ার টু দ্য লেন্ডার এস প্রিভিয়াস প্র্যাকটিস, তাহলে এটা ঠিক আছে, প্রিভিয়াস প্র্যাকটিসে যদি থাকে পারবে। বেনিফিট টু দ্য লেন্ডার উইদাউট স্টিপুলেশন, এটাও পারবে। রিওয়ার্ড রেজিং লোনস, লোন ম্যানেজ করে দেওয়ার জন্য একটা পারিতোষিক, এটাও নিতে পারবে। তার মানে প্রথমটাই ঠিক না। 81 নম্বর, হুইচ ইজ ইম্পারমিজিবল অ্যাজ রিগার্ডস ইম্পোজিং সার্ভিস চার্জ ফর এক্সটেন্ডিং কর্দ। কর্দের ক্ষেত্রে সার্ভিস চার্জ আরোপ করার ক্ষেত্রে কোনটা ভুল কথা? নন পারমিজিবল। চার্জিং ফর সার্ভিসেস রেন্ডার্ড ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট ডিরেক্টলি স্পেন্ট, এটা তো ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট সে নিবে।
এক্সেস অফ দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট, এটা জায়েজ নাই। তারপরে কি বলছে, সার্ভিসেস রেন্ডার্ড ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যামাউন্ট স্পেন্ড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফর সার্ভিসেস, এটাও জায়েজ নাই। তার মানে বিআরসি উত্তর, কারণ ডিরেক্ট এক্সপেন্ডিচার নিতে পারবে, ইনডিরেক্টটা কিন্তু নিতে পারবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। 82 নাম্বার দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ পারমিজিবল ফর এন আইএফআই, আইএফআই এর জন্য কোনটা জায়েজ? ইস্যুইং চেকবুক, এটিএম কার্ড টু দ্য ওনার্স অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট, উইথ কম্পেনসেশন অর সার্ভিস। সার্ভিস চেঞ্জ লেগছে, চার্জ হবে আর কি, ঠিক আছে এটা। এটাও ঠিক আছে। ইস্যুইং চেকবুক, এটিএম কার্ড টু দ্য ওনার্স অফ কারেন্ট অ্যাকাউন্টস উইদাউট কম্পেনসেশন, এটা পারবে না? হ্যাঁ, এটাও পারবে। এটাও পারবে। এখানে কম্পেনসেশনটা কি? যে ডিমান্ড ওয়েজেস ফর সার্ভিসেস রেন্ডার টু দ্য হোল্ডার্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, কোনো সার্ভিস দিলে সার্ভিসের বিপরীতে সার্ভিস চার্জ আরোপ করতে পারবে না? পারবে স্যার। এটাও পারবে। অফারিং এক্সক্লুসিভ বুথ, তাদেরকে যদি এক্সক্লুসিভ বুথ দেওয়া হয় যেটা ডিপোজিট উইথড্রলের সাথে সম্পর্ক, এটাও পারবে। তাহলে এটাও অল অফ পারবে। এখানে মূল বিষয় হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে যে কোনো সার্ভিসই দিতে পারবেন যে সার্ভিসটা ডিপোজিট এবং উইথড্রল, টাকা জমা এবং টাকা উত্তোলনের সাথে সম্পর্কিত যে সার্ভিসগুলি আছে, এইগুলি সব উইথ কনসিডারেশন উইদাউট কনসিডারেশন দুই ক্ষেত্রেই দেওয়া যাবে।